আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমাদের কাছে তথ্য এসেছে যে আপনার স্বামী মিস্টার নীলের কাছে 2000 কোটি টাকার অবৈধ সম্পত্তি রয়েছে। কি আজগুবি কথা বলছেন? আমার স্বামী তো একজন সাধারণ জামাই বাবু, ওর তো সমস্যা কেনার টাকাও নেই। অফিসার, আপনার কোথাও একটা বড় ভুল হয়েছে। এত টাকা ওর কাছে আসবে কোথা থেকে? তুমি কি এই টাকা লুকিয়ে রেখেছো? কি টাকা? কে? ও আমার স্বামী, যার নামে আপনাদের ওয়ারেন্ট আছে। বারোই জুন 2022-এর রাতে আপনি কোথায় ছিলেন? আমি তো এখনই বললাম স্যার, সেদিন রাতে আমি আমার গুরুজির অফিসে ছিলাম। আপনি ভানুশালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, যে কোম্পানি এখন দেশের সবচেয়ে বড় কোম্পানি এবং যার টার্নওভার 2000 কোটি টাকা। আপনি বলছেন আজ আপনি যা কিছু তা সবই রাসিক ঝাভেরি, আপনার গুরুজির জন্য, কারণ উনি আপনাকে ব্যবসার খুঁটিনাটি শিখিয়েছিলেন। আর সেদিন রাতে গুরুরা তার শিষ্যকে ডেকেছিলেন এবং প্রথমবারের মতো দক্ষিণা চেয়েছিলেন। তাহলে শিষ্য কি আর না করতে পারে? আমি আপনার সামনে হাত জোড় করে বলছি, দয়া করে অদ্রিতাকে বিয়ে করুন। আপনাকে আমাকে এটা প্রতিশ্রুতি দিতে হবে যে বিয়ের পর 3 বছর আপনি শ্বশুর বাড়িতে লিভ ইন জামাই হিসেবে থাকবেন। আমি এটা কেন চাই তার উত্তর আছে এই খামে। তাই আমি চাই আপনি এই খামতে 3 বছর নিজের কাছে রাখুন। আপনার এবং নীলের মধ্যে কি সম্পর্ক? আপনি কেন নীলকে আপনার স্বামী হিসেবে মানতে চাইছেন না? আর আপনি কি পাচ্ছেন আপনার স্বামীকে এতটা অপমান করে? অদ্রিতা, তুমি কখন এলে? এখনই এলাম। আমি তো অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর তুমি তো দারুণ লাগছো। তুমি কি খাচ্ছ? ওয়াইন, আগের মতোই। চিয়ার্স। কিন্তু সেদিন অদ্রিতা এক হোটেলের পার্টিতে গিয়েছিল এবং নীলকে ও সেই পার্টিতে দেখে চমকে উঠেছিল। কি ব্যাপার অদ্রিতা, তুমি তো আমাদের বিনোদনও সঙ্গে করে এনেছো। মজা হবে। তোমার অলস আর অশিক্ষিত স্বামী নীল, যথেষ্ট হয়েছে আমার জীবনে। কালো রং মিশিয়ে যদি তুমি সুখ না পেয়ে থাকো, এখন আমার কাছেও চলে এসেছো। একটা কথা পরিষ্কার করে বলো তো, তুমি এমন ধনীদের পার্টিতে এলেই বা কিভাবে? শান্ত হও অদ্রিতা, তুমি আমায় একটা কথাও বলতে দেবে না? আমি এই পার্টির জন্য একটা আমন্ত্রণ পত্র পেয়েছি। তুমি গরিব, অকার্যকর লোক। তুমি এমন একটা পার্টির ইনভাইটেশন কিভাবে পেলে, যেখানে কোটিপতিরা আসে? জানো, এখানে একের পর এক কোটিপতি রয়েছেন। আমি এখানে একজন বিশেষ লোকের সঙ্গে দেখা করতে এসেছি। দয়া করে আমার সময় নষ্ট করো না। আর আমি এখানে তোমার সঙ্গে ঝগড়া করতেও চাই না। নীল এত তাড়াতাড়ি এত ব্র্যান্ডেড পোশাক পরলো কিভাবে? ওর কাছে এত দামি স্যুট এলো কোথা থেকে? নীল এলো কোথা থেকে? ওর আসল পরিচয় কি? সে কি শুধু একজন জামাই, নাকি দেহরক্ষীদের সঙ্গে ঘুরে বেড়ানো এক অভিজাত ব্যক্তি মিস্টার চৌধুরী? ব্যবসায়ীরা ওর চারপাশে ঘুরছে কেন? সবাই ওকে মিস্টার চৌধুরী বলে ডাকছে কেন? নীল কি সত্যিই এত ধনী?
আর যদি তাই হয় তাহলে সে এখনো গরিবের জীবন কাটাচ্ছে কেন? আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন পর্যন্ত যাকে দেখে মুখোমুখি হতে ভয় পায়, এটা শুনে অদ্ভুত লাগে কি? সেই গোপন রহস্য কি, যার জন্য শহরের প্রতিটি বড়লোক নীলের নাম শুনেই কেঁপে ওঠে? তুমি কোথায় যাচ্ছ? আজ বাবার মৃত্যুবার্ষিকী, তাই আমি একটু মন্দিরে যাচ্ছিলাম। যেতে পারি? এটা আমাদের মেয়ের দুর্ভাগ্য ছিল যে সে তোমাকে বিয়ে করেছিল। কিন্তু টন্তু কিছু না, আমার সঙ্গে কথা বলিস না। রান্নাঘরে যা, কাজ কর। জামাইয়ের সম্মান তো দূরের কথা, আপনি ওকে চাকরের থেকেও খারাপভাবে ব্যবহার করেছেন। নীলের বাবা মা ওর ছোটবেলায় মারা গিয়েছিলেন। তারপর থেকেই সে আপনার জাভেরি পরিবারের সঙ্গে ছিল। গাড়ি ধোয়া থেকে শুরু করে সব কাজ সে করত। কিন্তু অদ্রিতার বাবাই এমন শর্ত দেন যে অদ্রিতাকে তাদের বাড়ির চাকর অর্থাৎ নীলকে বিয়ে করতে হবে। অদ্রিতাও পরিবারের বাকিদের মতোই এই বিয়েতে খুশি ছিল না, কিন্তু মেয়ের সুখের কথা ভেবে নীলকে লিভ ইন জামাই হিসেবে বাড়িতে রাখা হয়। তাড়াতাড়ি ওঠো, আমি একটা খুব বড় পুজোর জন্য দেরি করে ফেলছি। আর ওখানে যদি তুমি আমার কাছে এসে নিজের স্বামীর অধিকার দেখানোর চেষ্টা করো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তাড়াতাড়ি চলো। হ্যালো নীল স্যার, আপনি এসেছেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমায় কোনোদিনই ক্ষমা করবেন না। আমরা আপনার বাবার মৃত্যুবার্ষিকীর পুজোর সব ব্যবস্থা করেছি। শহরের সব বড় পণ্ডিত আর ব্যবসায়ীদের পরিবার এখানে উপস্থিত। কিন্তু আপনি এসব আমার জন্য করছেন কেন? আর আমি আপনাকে ক্ষমা করবই বা কেন? নীল স্যার, আপনি আজও মজা করছেন। আমি বুঝতেই পারছি না এসব কি হচ্ছে। চলুন আমার সঙ্গে, আমি সব বুঝিয়ে দিচ্ছি। চলুন চলুন। এই সাধারণ আর গরিব দেখতে নীল কিভাবে প্রাইভেট জেটের মালিক হয়ে গেল? যে নীল স্ত্রীর সম্মানের জন্য অপেক্ষা করত, সে আজ মন্ত্রীর সামনে নিজের স্ত্রীর মর্যাদা বাড়িয়ে দিল কিভাবে? ড্রাইভার, গাড়িটা বের করো আর এই ব্যাগটা নিয়ে নাও, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। এই ড্রাইভার কোথায় গেল? নীলকেও সকাল থেকে কোথাও দেখা যাচ্ছে না। কাজের সময় সবাই হাওয়া হয়ে যায়। যদি আজ দিল্লি ফ্লাইট মিস করি, তাহলে মন্ত্রীর সঙ্গে মিটিংটা আর হবে না, আর সরকারের সবচেয়ে বড় প্রজেক্টটাও হাতছাড়া হয়ে যাবে। ড্রাইভারের মা অসুস্থ, তাই ও যেতে পারবে না। আমি গাড়ি চালিয়ে তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দেব। কাজের সময় সবার অজুহাত মনে পড়ে। চলো। আদ্রিতা, তুমি কোথায় যাচ্ছ? দিল্লি যাচ্ছি। তুমি শুধু আমার জন্য আশীর্বাদ করো, যাতে মন্ত্রীর সঙ্গে আমার মিটিংটা সফল হয়। আদ্রিতা বেটা, আমার আশীর্বাদ তো সব সময় তোমার সঙ্গে আছে। কিন্তু নীল কোথায় যাচ্ছে? ওকে তো বাসন মাজতে হবে। আমি ওকে নিয়ে যাচ্ছি। ড্রাইভার ছুটিতে আছে, ও ফিরে এসে বাকি বাসন মাজবে। যা ব্যবহার করবে আলাদা করে রাখো, ও এসে ধুয়ে দেবে। বাই। কি করছো তুমি? বিজন তো এখনো পৌঁছে গেছে, দেরি হয়ে যাচ্ছে খুব। বিজনের নাম শুনেই নীলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। চলো এখন।
ধৃতা, তুমি কোথায়? ঘড়ির দিকে তাকাও। আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। আমি এয়ারপোর্ট লাউঞ্জে তোমার জন্য অপেক্ষা করছি। প্লিজ তাড়াতাড়ি এসো। জানি বিজন, কিন্তু রাস্তা জ্যামে ভর্তি, আমি কিছুই বুঝতে পারছি না। ধৃতা, চেষ্টা করো তাড়াতাড়ি আসতে, প্লিজ। হ্যাঁ। ওটার পিছনে কি করছো? ডান দিক থেকে নাও। এখন কি করব বিজন? কত কষ্ট করে এই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম মন্ত্রীর সঙ্গে। মনে হচ্ছে আমাদের শেষ সুযোগটাও চলে গেল কোম্পানিকে ডুবে যাওয়ার থেকে বাঁচানোর। এখন কি করব আমরা? কোনো বিকল্প প্ল্যান আছে? ধৃতা, আমি তো আগেই বলেছিলাম, এখন আর কিছু হবে না। আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে, আর দিল্লির পরবর্তী ফ্লাইট 2 ঘন্টা পর। তাতে গেলেও সময় মতো পৌঁছানো সম্ভব নয়। সব অসম্ভব যেন সত্যি হয়ে গেল। অদ্রিতার বিজন দুজনেই একসঙ্গে এয়ারপোর্টের একটা চেয়ারে মাথা নিচু করে বসেছিল। ঠিক তখনই, মাফ করবেন ম্যাম, আপনি কি অদ্রিতা? চলুন, আপনার প্রাইভেট জেট অপেক্ষা করছে। আমরা 10 মিনিটের মধ্যেই দিল্লি পৌঁছে যাব। প্রাইভেট জেট আমাদের জন্য উড়বে? আমি কোনো প্রাইভেট জেট বুক করিনি। আমার মনে হয় আপনি ভুল বুঝেছেন। দয়া করে চেক করুন। না স্যার, কোনো ভুল নেই। আপনি ঠিক বলছেন, আপনি জেট বুক করেননি। আসলে এই প্রাইভেট জেটটা নীল চৌধুরী স্যারের, উনিই আদ্রিতা ম্যামের জন্য পাঠিয়েছেন। সাধারণ দেখতে নীল এখন লাক্সারি ব্র্যান্ডের স্যুট আর বুট পরে ঘুরছে। সিকিউরিটির সঙ্গে কেমন করে আসছে সে? সুপ্রভাত স্যার। এই প্রাইভেট জেট, এইসব নিয়ে পরে কথা হবে। আপাতত তোমার দেরি হয়ে যাচ্ছে, তাই না? ধন্যবাদ। তুমি আমার সম্মান আর আমার কোম্পানি দুটোকেই বাঁচিয়ে দিলে। যেতেই আরাম করে বসে বসে ঝগড়া করতে পারো। ফ্লাইটে ত্রুটি খুঁজে স্বামী হিসেবে আমার দায়িত্ব তো পালন করতেই হবে। চলো। সবাই এই গরিব নীলকে নীল চৌধুরী স্যার বলে ডাকছিল কেন? একজন সাধারণ ছেলের জীবন হঠাৎ করে এভাবে কিভাবে বদলে গেল? যে স্বামীকে তুমি সবসময় গরিব বলে বকাবকি করতে, সেই স্বামীর অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে তোমার মুখ খোলা রইল কেন? কান খোল এবং মন দিয়ে শোন, তারপর আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যদি তুমি আমার ড্রাইভার হও আর আমার স্বামী না হও, তাহলে আমি যা বলবো তার উত্তর হবে ইয়েস ম্যাম, নো ম্যাম, ব্যাস। বুঝেছি, অ্যাজ ইউ সে। সাবধান, যদি ভুল করে কাউকে বলে দাও যে আমরা মালহোত্রা, তাহলে ও আমার সম্পর্কে কি ভাববে বলো তো? আমি চিন্তায় আছি যে চৌধুরী ইন্ডাস্ট্রিজের ডিলটা আমার হাতছাড়া হয়ে যাবে। কি হয়েছে আদ্রিতা? তুমি খুব চিন্তিত লাগছো। সব ঠিক আছে তো? ও, আমাকে ছোঁও না। আমি দুঃখিত, আমি শুধু তোমার জন্য চিন্তিত ছিলাম। চিন্তা? আমার কি মনে হয় জানো? হয়তো তোমার দুর্ভাগ্যের ছায়া পড়েছে আমার এই চুক্তির উপর, তাই তো মনে হচ্ছে এটা আর সফল হবে না। আদ্রিতা, তুমি যদি চাও আমি মালহোত্রার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করতে পারি। এই অশিক্ষিত লোকটার কথা শোনো। তুমি কি কথা বলতে পারো? এত বড় ব্যবসার চুক্তি সম্পর্কে কি জানো তুমি? এমন ভাবে কথা বলছো যেন অনেক কিছু জানো। আদ্রিতা, আমি কি 1 মিনিট ওয়াশরুমে যেতে পারি? যাও তাড়াতাড়ি। ধন্যবাদ।
এই বড় হোটেলের গার্ডরা ওকে স্যালুট দিচ্ছে কেন? ওরা পাগল নাকি? নীল তাড়াতাড়ি ফিরে এলো আর গাড়ি চালাতে শুরু করলো। ঠিক তখনই অদ্রিতার ফোনে একটা মেসেজ এলো। সে দেখল আর রীতিমতো স্তব্ধ হয়ে গেল। ও মাই গড, মালহোত্রা ডিলটা মেনে নিয়েছে। অভিনন্দন আদ্রিতা, আমি তো জানতাম তোমার মতো একজন মেয়েকে মালহোত্রা কখনই না বলবে না। তুমি ব্যবসা আর অন্য বিষয়গুলো এত ভালো বোঝো। যথেষ্ট যথেষ্ট নাটক করো না মালহোত্রা, মানে মালহোত্রা স্যার, এত প্রশংসার দরকার নেই এখন। কিন্তু ও আমাকে এই ডিল দিল কিভাবে? মালহোত্রা তো আমাকে বের করে দিয়েছিল, এত সহজেও রাজি হয়ে গেল কিভাবে? হাই ম্যাম, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? সব ঠিক আছে আদ্রিতা ম্যাম। আপনি আগে বলেননি যে আপনার গ্রুপ আর আপনার লোকজন এত বড় পর্যায়ের নয়, তাহলে আমি নিজেই এই ডিলটা আপনাকে এনে দিতাম। ঠিক আছে, এখন আপনার সিইওর সঙ্গে 5 মিনিট পর মিটিং আছে, প্লিজ আসুন। এক মিনিট। এই ভিডিও কলে আপনি কাকে দেখলেন? কে ছিল? চৌধুরী ইন্ডাস্ট্রিজের সেই দৃশ্য? কিভাবে আপনি সেই ডিল পেলেন যা আপনার হাত থেকে প্রায় চলে গিয়েছিল? আর মালহোত্রা, আপনি কি নাম বললেন? সেই মালহোত্রা যিনি সব বড় লোকদের সঙ্গে যোগাযোগ রাখতে বলেন? উনি কি বলছিলেন? কিছু বলবে? এই ভিডিও কলে কথা বলবেন চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইও। এই তো আমার স্বামী নীল। ম্যাম, আপনি ঠিক আছেন তো? কি সব আজে বাজে কথা বলছেন আপনি? মিস্টার মালহোত্রা, আমি পাগল না যে আমি আমার স্বামীকে চিনব না। আমি একদম সত্যি বলছি, এ আমার স্বামী নীল। ও আমার বাড়িতেই ঘর জামাই হয়ে থাকে। ম্যাম, দয়া করে কিছু বলার আগে একটু ভাবুন। দয়া করে এরকম কিছু বলবেন না। আপনি জানেন উনি কে? উনি আমাদের কোম্পানি সিইও। আপনার আমার মতো লোকেরা তো ওনার হয়ে কাজ করে। মিস্টার মালহোত্রা, আমি সত্যি বলছি, ও আমার স্বামী। জাস্ট শাট আপ আদ্রিতা। আমি সত্যি দুঃখিত স্যার, আমি ওনার হয়ে ক্ষমা চাইছি। কোনো অসুবিধা নেই মালহোত্রা, আমরা এই মিটিং পরে করব। অদ্রিতা পুরো সময় ভাবছিল কেন মিস্টার চৌধুরীর মুখ নীলের মতো দেখতে লাগছে, কিভাবে এটা সম্ভব? তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছিল। নীল কি সত্যি মিস্টার চৌধুরী? এটা কিভাবে সম্ভব যে তুমি আমার কাছে সব লুকিয়ে রেখেছিলে? একই মুখ, একই চোখ। এখন কি নিজে নিজে কথা বলছো মিস আদ্রিতা? তুমি ঠিক আছো তো, নাকি ডাক্তার ডাকবো? আজ তোমার জন্য খুব অপমানিত হতে হলো। আমি শুধু মিস্টার চৌধুরীর সামনে একটু সন্দেহ করেছিলাম যে উনি তোমার সঙ্গে কোনো চুক্তি করবেন কিনা। এর মানে কি? মিস্টার চৌধুরীর মুখ দেখলেই হাজার হাজার মেয়ে পাগল হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা আমার দোষ, এটা আমার ভুল। আমি তোমাকে এখানে মিটিংয়ের জন্য ডেকেছিলাম, এটাই আমার ভুল। এরকম মেয়েদের একটু সম্মান দিলে মাথা ঘুরে যায়। আর এরকম মেয়েদের মানে কি? মানে সেই মেয়েরা যারা কোনো বড় কোম্পানির সিইওকে দেখেই বলে বসে উনিই আমার স্বামী, আর পরে যায় সম্পত্তির ভাগ চায়। তুমি আসলে ঘৃণ্য। যাও, তোমার সিইও আর তোমার কন্ট্রাক্ট নিয়ে সুখে থাকো। মা, নীল কোথায়? অদ্রিতা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এসেছো? মম, নীল কোথায় বলো? ও নিশ্চয়ই রান্নাঘরে কোথাও বাসন মাজছে। কি হয়েছে? ও কিছু করেছে? আমি এক বিশাল ভুল করে ফেলেছি। ও আদ্রিতা, তুমি তো এত তাড়াতাড়ি এসেছো। আজ আমি তোমার আমার প্রশ্নের উত্তর দাও। তুমি এই মিস্টার চৌধুরী, তাই তো? এই লোকটাই তো আমি একটু আগে ভিডিও কলে দেখলাম।
কে এই মিস্টার চৌধুরী? আমি কিছুই বুঝতে পারছি না আদ্রিতা, তুমি কি বলছো? আমার সামনে নাটক করো না, সত্যি বলো তুমি কি মিস্টার চৌধুরী? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না আদ্রিতা। এত বড় বড় মিটিং এর সঙ্গে তোমার নাম জড়ালো কিভাবে? তাহলে তোমার মুখ ওই লোকটার মতো হুবহু কেন? দেখো আদ্রিতা, আমাকে এসব ব্যাপারে টেনো না। আমি সারা দিন বাসার কাজ করি, বাইরে গেলেও শুধু সবজি আনতে যাই। তুমি এমন সব অভিযোগ করছো? অদ্রিতার নিজের বিশ্বাসে সন্দেহ শুরু হলো। অদ্রিতা ভাবল, দেখো ওর অবস্থা, এ কি করে হতে পারে মিস্টার চৌধুরী? কোনো দিক থেকেই তো মানায় না, আমরা সমান নই। আর নীল যদি এত ধনী হতো তাহলে সে আমার সঙ্গে এভাবে থাকতো কেন? অদ্রিতা নিজেই ভাবতে লাগলো, আমি বোধহয় বেশি চিন্তা করছি। তাই সে গেল এক গোয়েন্দার কাছে, আর সেখানেই ঘটল এমন কিছু যা সে কখনো কল্পনাও করেনি। আপনি আমার জীবনের 420তম মহিলা যিনি নিজের স্বামীর ওপর গোয়েন্দাগিরি করতে চান। তা তুমি তোমার স্বামীর ওপর গোয়েন্দাগিরি করাতে চাও কেন? আমি এসব বাজে কথা শুনতে আসিনি। তোমার কাজ হচ্ছে নজরদারি করা আর টাকা নেওয়া। আমি টাকা দিচ্ছি, তোমাকে যা করতে বলা হয়েছে সেটাই করো। এত কিছু জানার দরকার নেই তোমার। এটাও সত্যি, তুমি যতটুকু বলেছো আমি ততটুকুই করব। আমি কি আপনার স্বামীর ছবি দেখতে পারি? আমি নিশ্চিত এই ছবিটা আমার স্বামীর। গোয়েন্দা যখন নীলের ছবি দেখল তখন ওর গায়ে কাঁটা দিয়ে উঠল, যেন ভূত দেখেছে। তুমি এই লোকটার উপর নজরদারি করাতে চাও? হ্যাঁ। তুমি পাগল হয়ে গেছো নাকি? ভাষা সামলে কথা বলো। হ্যাঁ, এই লোকটারই উপর নজরদারি করাতে চাই। তুমি জানো না তুমি কাদের নিয়ে কথা বলছো? আমি তো মনে করি তুমি মিথ্যে বলছো। এই লোক তোমার স্বামী না। কি আজে বাজে কথা বলছো? অবশ্যই উনি আমার স্বামী। এখন সবাই ওরই কথাই বলছে। একটা কাজ করো, আমার অফিস ছেড়ে বেরিয়ে যাও। আমি এই কাজ করব না, আর করলে আমাকেই সমস্যায় পড়তে হবে। আর ওকে সবাই এত ভয় পাচ্ছে কেন? তুমি কি সত্যিই জানো না এই লোকটা কে? উনি একজন সাধারণ লোক না, উনি শহরের সবচেয়ে বড় মানুষ। গোয়েন্দা যখন আদ্রিতাকে আসল মানচিত্র দেখালো তখন আদ্রিতা যেন মাটির নিচে তলিয়ে গেল। গোয়েন্দা আদ্রিতাকে নীল সম্পর্কে কি বলেছিল? নীল কি সত্যিই সেই ব্যক্তি যার অ্যাকাউন্টে 2000 কোটি টাকা আছে? শেষ পর্যন্ত কিনা একটা পেন। উফ, সত্যি জিজু তুমি পারো বটে। অট্ট হাসিতে ফেটে পড়ল অর্পিতা। নীলের স্ত্রী আদ্রিতার কাকাতো বোন সে। অর্পিতার তালে তাল মিলিয়ে নীলের শাশুড়ি চিত্রাও বলে উঠল, এতগুলো লোক উপহার পাঠিয়েছে, কিন্তু তোমার মতো ভিখিরি মার্কা গিফট আর অন্য কেউ দেয়নি। নিজের স্ত্রীকে ভালোবেসে একটা উপহার দিলে যে এতগুলো কথা শুনতে হতে পারে সেটা ঠিক ভাবতে পারেনি নীল। পরপর বাক্যবাণে জর্জরিত হয়ে নীল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু নীলকে থামিয়ে ঝংকার দিয়ে উঠল আদ্রিতা। আমি তোমার আতলামি মার্কা কথা শুনতে চাই না। একটা ঠিকঠাক গিফট কিনে দেওয়ার মুরদ নেই, আবার বড় বড় কথা। লুজার একটা। আদ্রিতা সেন সম্প্রতি একটি বিদেশি কোম্পানির সাথে ডিল ক্র্যাক করেছে। সেই সূত্রেই বাড়িতে আজ উপহারের বন্যা বইছে। এমন সময় একটা বড় বাক্স হাতে এগিয়ে এলো বাড়ির একজন কাজের লোক। দিদিমণি, এই উপহারটা বিজন দাদাবাবু পাঠিয়েছেন। বিজনের নামটা শুনেই আদ্রিতার যেমন মুখে হাসি ফুটে উঠল, তেমনি নীলের চোখে ফুটে উঠল রাগ। আদ্রিতার ইনভেস্টর কাম ফ্রেন্ড বিজনকে দু চোখে দেখতে পারে না নীল। আদ্রিতা খুশি মনে বাক্সটা খুলতেই দেখতে পেল একটা লাল পার্টি গাউন, সঙ্গে একটা ছোট্ট চিরকুট। কনগ্র্যাচুলেশনস আদ্রিতা, আজ সন্ধ্যায় এটা পরেই তুমি ডিল সাইন করবে, তারপর আমার সাথে ডিনারে যাবে। এই সব কিছুই বিজন করছে শুধুমাত্র তোমার সুযোগ নেওয়ার জন্য। ও ভালো লোক নয়। আদ্রিতাকে সাবধান করে বলে উঠল নীল, কিন্তু ওর সাবধানতার ফল হলো উল্টো। তেলে বেগুনে জ্বলে উঠল সবাই।
নিজের পকেট গড়ের মাঠ, এদিকে অন্যের গিফট দেখে হিংসেতে জ্বলে যাচ্ছে। ব্যঙ্গ করে বলল চিত্রা। হঠাৎ নীলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আদ্রিতা। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এই ড্রেসটার দাম 50,000 টাকা। আজ সন্ধ্যে 7টার আগে এমন একটা ড্রেস কিনে দাও, আমি তোমার ড্রেস পরে ডিল সাইন করব। বিজনের সঙ্গে ডিনারেও যাব না। পারবে? এইবার আর চুপ করে থাকতে পারল না নীল। নিজের দাম্পত্যকে বাঁচাতে সে মরিয়া হয়ে বলে উঠল, পারবো। শুধু দোহাই তোমাকে, ওই বিজনের সঙ্গে ডিনারে যেও না। কথাটা যেন মনে থাকে। কাজটা করতে না পারলে কিন্তু তোমাকে ঘুঁটের মালা পরাবো। চিত্রাও নিজের রাগ উগরে দিল নীলের প্রতি। এটি সেন পরিবার, শহরের অন্যতম ধনী একান্নবর্তী পরিবার। তবে এই পরিবারকে সুখী পরিবারের অপবাদ পরম নিন্দুকেও দেবে না। এই বাড়িতে রোজ সকালে তুচ্ছ কারণে অশান্তি বেঁধে যায়, আর প্রত্যেক অশান্তির দায় শেষ পর্যন্ত নীলের ঘাড়ে গিয়ে পড়ে। অপমান সহ্য করেও নীল কোথাও যায় না, ঘর জামাই হয়ে পড়ে থাকে। কারণ ও জানে পরিবার ভাঙার যন্ত্রণা। পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে না খেয়েই নিজের ভাঙা স্কুটারে চড়ে রাস্তায় বেরিয়ে পড়ল নীল। এখন 12টা বাজে, হাতে বেশি সময় নেই। কিন্তু যার পকেটে মাত্র 50 টাকা, যে গত 2 বছর শ্বশুর বাড়ির অন্নে প্রতিপালিত, সে কিভাবে একদিনে রোজগার করবে 50,000 টাকা? রাস্তায় যাকেই দেখে তাকে হন্যে হয়ে জিজ্ঞেস করে নীল, একটা কাজ দিতে পারেন দাদা? আমার টাকার বড্ড দরকার। কেউ তাকে পাগল বলে এড়িয়ে যায়, কেউ বা আবার মুখ ঝামটা দিয়ে তাড়িয়ে দেয়। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা সাইনবোর্ডের দিকে চোখ যায় নীলের। সেখানে লেখা আছে, রক্তদান জীবনদান। এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয়। নীল জানত পয়সার একটা জোগাড় হয়ে গেছে। নীলের ব্লাড গ্রুপ বেশ বিরল, ও নেগেটিভ। বাজারে এর চাহিদা প্রবল। নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার জন্য উপহার কিনবে নীল। নিজের প্রেমকে প্রমাণ করতে চায় সে। এদিকে সাইনবোর্ডের ঠিকানায় পৌঁছতেই ডাক্তাররা লুফে নিল তাকে। ডাক্তারদের জোর জবরদস্তি করে পুরো 2 বোতল রক্ত দেওয়ার পর নীল পেয়ে গেল 30,000 টাকা। নীল ভেবেছিল 3 বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে সে, কিন্তু ডাক্তারবাবু রাজি হলেন না। 30,000 টাকা নিয়েই নীল বেরিয়ে এলো হসপিটাল থেকে। ওখান থেকে দেওয়া ডিম কলাটা খেতে গিয়ে দেখল রাস্তায় বসে থাকা এক ভিখারি বাচ্চা ওর দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে রয়েছে। খাবারটা আর মুখে তুলতে পারল না নীল। হাসি মুখে তা বাচ্চাটাকে দিয়ে এগিয়ে গেল। পেটে একটা দানাও পড়ল না তার। মাথাটা খুব ঘুরছিল, পায়েও বিশেষ জোর পাচ্ছিল না সে। কিন্তু হাত ঘড়ির দিকে চোখ যেতেই নীল চমকে উঠল। এখন দুপুর 2টো, হাতে মাত্র কয়েক ঘন্টা। নিজের বউকে সেই বিজন রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য নীলের চাই আরও 20,000 টাকা। এভাবেই ঘুরতে ঘুরতে 3টে বেজে গেল। একে আদ্রিতার কাছে মুখ দেখাতে না পারার দুশ্চিন্তা, তার উপর দুপুরবেলার সূর্যের তেজ। হঠাৎ নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সোজা গিয়ে সামনে থেকে এগিয়ে আসা একটা ফুড ট্রাকে ধাক্কা মারল সে। তারপর আর কিছু মনে নেই। কিছুক্ষণ পর চোখ মেলে নীল দেখল রাস্তার মাঝখানে পড়ে আছে সে। চারপাশে অনেক লোক। ফুড ট্রাকের মালিক কমলবাবুর রাগত গলায় বলে চলেছে, কি সব উটকো লোক এসে পড়ে। এক পার্টির জন্য হন্যে হয়ে ওয়েটার খুঁজছি, তার উপর আবার এসব ঝামেলা। এ তো উঠে পড়েছে। এখন আমি চলি। এদিকে ঘড়ির দিকে তাকাতেই নীলের বুকটা ধক করে উঠল। 3:30 বাজে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কমলবাবুর পা চেপে ধরল সে। ক্ষমা করবেন দাদা, আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন? আমাকে ওয়েটারের কাজটা দিন না, খুব দরকার দাদা। 20,000 টাকা জোগাড় করতে হবে। নীলকে এমন কাকুতি মিনতি করতে দেখে লোকটা অবাক। মাথা ফেটে রক্ত পড়ছে, আর এ কিনা তার মধ্যেই কাজ চাইছে। কমলবাবু পা ছাড়িয়ে বলল, বেশ বেশ, একটা কিটি পার্টি আছে, সেখানে লোকেদের খাবার দেওয়া, বাসন মাজা, টেবিল পরিষ্কার করা, এই সব। পারবেন আপনি? তবে অত দিতে পারবো না, 15,000 দেব। চলবে? এ তো মেঘ না চাইতেই জল। প্রস্তাবটা লুফে নিল নীল। টলমলো পায়ে উঠে দাঁড়ালো সে। লেক গার্ডেন্সের একটা বিলাসবহুল বাগান বাড়িতে আজ সব বড় লোকের বউদের কিটি পার্টি চলছিল। সেখানে পৌঁছে নীল তড়িঘড়ি নিজের নোংরা জামাকাপড় ছেড়ে ওয়েটারের কস্টিউমটা পরে নিল। জায়গাটা ডেকোরেট করে খাবার পরিবেশন করতে যাবে এমন সময় নীল দেখল আদ্রিতার মা চিত্রা এবং কাকাতো বোন অর্পিতাও এসেছে সেখানে। ওদের দেখে প্রমাদ গুনল নীল। এরা দুজন নীলকে দেখতে পেলে আর রক্ষে নেই। হয়তো এমন ঝামেলা করবে যে কমলবাবু ওকে টাকাটাই দেবে না। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কি করবে ভাবছিল নীল। তখন কমলবাবু পেছন থেকে তাড়া লাগালো, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? খাবার সার্ভ করো। কাঁপা কাঁপা পায়ে পা বাড়াতেই কমলবাবু বলে উঠল,
আরে মাস্ক ছাড়ে যাচ্ছ কেন? এসব বড় লোকেরা ভীষণ হেলথ কনসিয়াস হয়। কমলবাবুর বকুনিতে যেন আশার আলো দেখতে পেল নীল। মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো সে। তারপর মদের পেগ বানিয়ে লোকের এঁটোকাটা তুলে টেবিল মুছে বাসন মেজে সবটা প্রায় সামলে নিল নীল। কিছু টাকা টিপস পেয়ে সাথে কমলবাবুর দেওয়া টাকা যোগ করে 20,000 টাকা জোগাড় করে নিল সে। মনের আনন্দে লাফিয়ে উঠল নীল। ভাবল, আদ্রিতা, আজ আমি প্রমাণ করে দেব যে সত্যি আমি তোমাকে কতটা ভালোবাসি। সাউথ কলকাতার 5খানা বুটিক ঘুরে সব থেকে দামি ডিজাইনার বুটিকে একটি সুন্দর নীল রঙের ড্রেস পছন্দ করল নীল। যেন মনে মনে দেখতে পেল আদ্রিতাকে, কি অপরূপা সুন্দরী লাগছে তাকে। কিন্তু বিল মেটাতে গিয়ে 440 ভোল্টের ঝটকা খেল নীল। এ কি, এ তো মাত্র 20,000 টাকা, বাকি 30,000 টাকা গেল কোথায়? বিদ্যুৎ চমকের মতো নীলের মনে পড়ল সে নিজের জামাকাপড় ছেড়ে ওয়েটারের পোশাক পরেছিল। সারা পার্টিতে ওই 30,000 টাকাটা ওভাবেই রাখা ছিল ওর ছেড়ে রাখা প্যান্টের পকেটে। কেউ হয়তো সুযোগ বুঝে চুরি করে নিয়েছে। মাথায় বাজ পড়ল নীলের। প্রায় 6টা বাজে, 7টায় বেরোবে আদ্রিতা। দাঁত খিচিয়ে সেই বুটিকের ম্যানেজার বলল, কি হলো, পেমেন্টটা তো করুন, ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছেন। চোখে জল এসে গেল নীলের। ম্যানেজারকে অনুরোধ করল সে, দাদা, আমি পুরো টাকাটাই নিয়ে এসেছিলাম, কোনোভাবে 30,000 টাকা চুরি হয়ে গেছে, আমায় ড্রেসটা দিন, আমি বাকি 30,000 টাকা দিয়ে দেব, কথা দিচ্ছি। ম্যানেজার বলে উঠল, যে অবস্থায় দোকানে এসেছিলে দেখেই বুঝেছিলাম কেনার ক্ষমতা নেই। এই কে আছিস, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এটাকে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরল নীল। বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুঁটের মালাটা পরিয়ে দিল নীলকে। চমকে উঠল নীল। জানতাম হারবে, তাই প্রথমেই ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম, অকর্মা কোথাকার। ব্যঙ্গ করে বলে উঠল চিত্রা। কিন্তু কোনো কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না নীল। সিঁড়ির দিকে তাকিয়ে ও পাথরের মতো দাঁড়িয়েছিল। কেননা বিজনের দেওয়া ড্রেসটা পরে নেমে আসছিল আদ্রিতা। অপূর্ব মোহময়ী দেখাচ্ছিল তাকে, যেন স্বর্গের কোনো অপ্সরা। অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা। নীলকে কিছু বলারও সুযোগ দিল না, যেন ও জানতই যে নীল পারবে না। মনের দুঃখ মনেই চেপে রেখে নিজের ঘরে ফিরে এলো সে। ড্রেসিং টেবিলে রাখা আদ্রিতার বাবা প্রতীক সেনের ফটো ফ্রেমটা তুলে নিয়ে প্রশ্ন করল নীল, এ আমাকে কোথায় ফাঁসিয়ে গেলেন গুরুদেব? আপনার কথায় আপনার মেয়েকে বিয়ে করে এই বাড়িতে থাকতে রাজি হয়েছিলাম। ঈশ্বর জানেন, এর পিছনে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি জানি না আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি। শুধু এইটুকু জানি, আদ্রিতাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। কিন্তু রোজকার এই অপমান তো আমি আর নিতে পারছি না। হঠাৎ পাশের ঘর থেকে আসা টিভির নিউজ শুনে স্থির হয়ে গেল নীল। দেশের অন্যতম এবং পূর্ব ভারতের বৃহত্তম নির্মাণ সংস্থা রয় চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেডের ভবিষ্যৎ এবার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। বিপুল লোকসানে চলা সংস্থাটি যে কোনো দিন দেউলিয়া হয়ে যেতে পারে। হঠাৎ খুব ব্যস্তভাবে নিজের সস্তার ফোনটা উঠিয়ে নিল নীল আর দেখল 40টা মিসড কল আর 10টা টেক্সট মেসেজ। নীল প্রথম মেসেজটা খুলে পড়ল, নীল, তোমাকে ভীষণ প্রয়োজন, একবার যোগাযোগ করো। জানি তুমি রেগে আছো, কিন্তু এখন ওসব ভুলে যাও প্লিজ। এমন অনেকগুলো মেসেজ পড়ার পর মাথা গরম হয়ে উঠল নীলের। আপন মনেই সে বলল, বাবা, এত ভালোবাসা। এমন সময় ফোন আবার বেজে উঠল। নীল ফোনটা রিসিভ করতেই ওপার থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো নীল। নীল ভীষণ ঠান্ডাভাবে উত্তর দিল, বলুন মিস্টার শশাঙ্ক রায়চৌধুরী। এমন কঠোর সম্ভাষণ আশা করেননি শশাঙ্ক রায়চৌধুরী। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললেন, কেমন আছিস দাদু ভাই? তোকে বড় মিস করি। নীল বিদ্রুপ করে বলল, এতগুলো বছর লেগে গেল আমায় মিস করতে? বৃদ্ধ বোধহয় এইসব শোনার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। বেশ দুর্বলভাবে বলে উঠলেন, জানি বাবা, তুই রেগে আছিস। যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক। নীলের থেকে কোনো উত্তর না পেয়ে শশাঙ্কবাবু বলে চললেন, কিন্তু বিশ্বাস কর, এতগুলো বছরে একটা দিনও তোর কথা না ভেবে আমি কাটাতে পারিনি। নীল বিদ্রুপের সুরে বলল, খবরে শুনলাম রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে, তাই আমায় মনে পড়ল তো। শশাঙ্কবাবু এড়িয়ে গিয়ে বেশ দুর্বল গলায় বললেন, তোর কি ধারণা
আমি এতদিন পরে বিজনেস ম্যাটার ডিসকাস করতে তোকে ফোন করেছি। না রে পাগল, আমি তো শুধু তোর গলাটা একবার শুনবো বলে। নীল বুঝতে পারল মানুষটা এত সহজে কাবু হওয়ার নয়, তাই বেশ বিরক্ত হয়ে বলল, গলা শুনে নিয়েছেন, বাই। না না, নীলের ফোন রাখার আগেই চিৎকার করে উঠলেন শশাঙ্কবাবু, ফোন রাখিস না দাদু ভাই, আমি জানি আমাদের পাপের ক্ষমা নেই, কিন্তু আমার দাদু ভাই তো অনেক বড় মনের মানুষ। আমি জানি আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই। শশাঙ্কবাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে রীতিমতো বিরক্ত হয়ে বলে উঠল নীল। তারপর নিজেকে একটু সংযত করে বলল, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি, আপনারাও ভালো থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন। শশাঙ্ক ভীষণ ক্লান্তভাবে বলল, কিন্তু দাদু ভাই, আমি যে একেবারে ভালো নেই। অস্ত্রটা গিয়ে জায়গা মতো লাগলো। অস্থির হয়ে উঠল নীল। কেন, কি হয়েছে? পোড় খাওয়া শশাঙ্ক হাড়ে হাড়ে জানেন যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে হজম করে নিতে হয়। এতক্ষণ ধরে সেটাই করছিলেন তিনি, কারণ নীলের কাছেই আছে রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে বাঁচানোর জীবন কাঠি। তাই কথায় যথাসম্ভব যন্ত্রণা এনে বললেন শশাঙ্কবাবু, বয়স হয়েছে আমার, শরীরের কলকবজাগুলো এবার আস্তে আস্তে জবাব দিচ্ছে, কখন আছি কখন নেই। ভীষণ দেখতে ইচ্ছা করে তোকে, আয় না একবার, একবার চোখের দেখাটুকু দেখে নিতে দে। নীল জানে এই হঠাৎ উপচে পড়া স্নেহের কারণ শুধুই ভালোবাসা নয়, কিন্তু উদ্দেশ্যটা কি সামনাসামনি না বসে সেটা বোঝা সম্ভব না। তাই না চাইতেও শশাঙ্কবাবুর সাথে দেখা করতে রাজি হয়ে গেল নীল। ঠিক আছে, কিন্তু এটাই শেষবার, তবে আমি বাড়িতে আসছি না, অফিসেই আপনার সঙ্গে দেখা করে নেব, বাই। আর কোনো কথা না বলেই ফোন কেটে দিল সে। নীল বোকা নয়, ও জানে রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে বসার খবর মার্কেটে রটে যাওয়ার পরেই হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী ওকে মিস করা শুরু করেছেন। এর মানে আর যাই হোক, স্নেহ ভালোবাসা হতে পারে না, কিন্তু স্বার্থটা কি? তখনই নিজের ল্যাপটপ বের করে ইন্টারনেটে রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্পর্কে যাবতীয় তথ্য সার্চ করে নিল নীল। কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দে লাফিয়ে উঠল সে। চিৎকার করে বলল, এতদিনে তোদের বাগে পেয়েছি, দেখ কি করি এবার। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে? এতগুলো বছর পরে হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী এত মরিয়া হয়ে নীলের খোঁজ শুরু করলো কেন? নীলকে তার এত কিসের প্রয়োজন? কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রায়চৌধুরীর কপাল আবার খুলে যেতে পারে? আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল? কবেই বা ও হয়ে উঠবে এই দুনিয়ার বস? খবরটা জানার পর থেকে নীল ভীষণ খুশি। কিভাবে এই আনন্দ প্রকাশ করবে সেটা বুঝে উঠতে পারছে না। এই বাড়িতে এই সুখবর শেয়ার করার মতো নীলের আপন কেউ নেই। চিত্রা বুঝতে পারছিলেন জামাইয়ের আচরণে এমন কিছু পরিবর্তন এসেছে যার কোনো ব্যাখ্যা হয় না। সকাল থেকে সন্ধে হয়ে গেলেও জামাইয়ের ঘর থেকে বের হওয়ার নাম নেই। এদিকে বড় মাকে চিন্তিত দেখে অর্পিতা বিরক্ত হয়ে বলে, ওই অপদার্থের কথা ছাড়ো তো, খেতে এসো। আজ মেট্রোতে এসি থাকা সত্ত্বেও নীল উত্তেজনায় ঘামছিল। ময়দান মেট্রো স্টেশন থেকে রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিস মাত্র 5 মিনিটের পথ। নীল সেটা 3 মিনিটেই পৌঁছাল। নীল রয়চৌধুরী সিটাডেলের বিল্ডিংয়ে পা রাখতেই কানাঘুষো শুরু হয়ে গেল। রিসেপশনে নিজের আসার খবর জানিয়ে লিফটে 24th ফ্লোরে এসে শশাঙ্ক রায়চৌধুরীর তবুও শশাঙ্কবাবুকে এই কঠিন কাজটা যে কোনো মূল্যে করতে হবে। শশাঙ্কবাবু অবশেষে সাহস সঞ্চয় করে কেবিনের বাইরে এসে দেখেন প্রত্যেক কৌতূহলী চোখ ওর এবং নীলের দিকে তাকিয়ে। শশাঙ্কর আগুনে দৃষ্টি সবাইকে চুপ করিয়ে রাখলেও তিনি বুঝলেন এই আলোচনা থামানো অসম্ভব। শশাঙ্কবাবু তাই সোফায় বসে থাকা নীলকে হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছিস দাদু ভাই? বুড়ো দাদুকে এতদিনে মনে পড়ল? শশাঙ্কর উদ্দেশ্য ছিল অফিসে একটা বার্তা দেওয়া যে এই মুহূর্তে দাদু নাতির ভেতর কোনো সমস্যা নেই। নীল সামান্য হাসে আর শশাঙ্ক উচ্ছ্বসিত হয়ে বলেন, ভেতরে আয়, ভেতরে আয়, আমরা ভেতরে গিয়ে কথা বলি। ভিতরে এসে
বড় চেনা এই কেবিনটাকে খুব ভালো করে দেখছিল নীল। ওই বিশাল এক্সিকিউটিভ ডেস্কে বসে থাকা মানুষটাকেও নীল হাড়ে হাড়ে চেনে। শশাঙ্কবাবু মৃদু হেসে নাতিকে বলেন, এই 2.5 বছর তোর কথা আমার প্রত্যেক মুহূর্তে মনে পড়ত। রোজ তোর সাথে দেখা করব ভেবেও পিছিয়ে আসতাম। আসলে সাহসে কুলাতো না রে দাদু ভাই। ঠান্ডা গলায় নীল বলল, ভনিতা না করে বলেই ফেলুন আপনার আসল উদ্দেশ্যটা। শশাঙ্কবাবু ধমক দিয়ে উঠলেন, এইভাবে কথা বলবি তুই তোর দাদুর সাথে? এই শিক্ষা দিয়েছে আমাদের পরিবার? শশাঙ্কবাবু ভেবেছিলেন ছোটবেলা থেকেই শান্ত, নিরীহ, মৃদুভাষী নীল এই ধমকটা খেলেই ভয়ে কুঁকড়ে যাবে। সেই সুযোগে নিজের কার্যসিদ্ধি করে নেবেন শশাঙ্কবাবু। কিন্তু কার্যক্ষেত্রে হল উল্টোটা। নীল বিষাক্ত দৃষ্টিতে শশাঙ্কবাবুকে দেখে বলল, আপনি এই পরিবার ড্রামাটা চালিয়ে যান, আমি উঠলাম। যাস না প্লিজ দাদুভাই। নীলকে উঠে যেতে দেখে শশাঙ্কবাবু রীতিমতো মিনতি করে উঠলেন। শশাঙ্কবাবু বুঝলেন ধমকে কাজ হবে না। সময় আর পরিস্থিতি অনেক বেশি কঠিন করে তুলেছে নীলকে। শশাঙ্কবাবু মাথা নিচু করে বললেন, শোভাবাজারের একটা এঁদো গলিতে এই ব্যবসা শুরু করেছিলাম। অনেক খেটে বাড়িয়েছিলাম ব্যবসাটা। তবে এই ব্যবসার প্রকৃত উন্নতি হয় তোর বাবার অক্লান্ত পরিশ্রমে। এই কথাটা অস্বীকার করা যাবে না যে এই বিজনেস এম্পায়ার তোর বাবার অধ্যাবসায়, মেধা আর বুদ্ধির ফল। নীল বিদ্রুপ করে বলে, অবশেষে স্বীকার করার জন্য ধন্যবাদ। এবার বলুন আমার থেকে কি চান? শশাঙ্কবাবু এবার বিশেষ রাগঢাক না করে একেবারে সরাসরি বললেন, আমি চাই তুই এই বিজনেস জয়েন করে তোর কাকাকে হেল্প কর। আমার কাকা মানে আপনার ছোট ছেলে ধীরেন রায়চৌধুরী? নীল ভীষণ শান্ত গলায় জিজ্ঞেস করল, যাকে আপনি কোনো যোগ্যতা ছাড়াই এই কোম্পানির সিইও বানিয়েছিলেন, আর যে মানুষটা এখন আপনার এই সাধের বিজনেস এম্পায়ারকে ব্যাংকরাপ্ট করে দিচ্ছে, তাই তো? শশাঙ্কবাবু একটু কঠোরভাবে বললেন, ও তোর গুরুজন। গুরুজনকে সম্মান দেওয়ার শিক্ষা আমি ধীরেন রায়চৌধুরীর থেকে পাইনি। শশাঙ্কবাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে নীল ভীষণ রুক্ষ গলায় কথাটা বলে। শশাঙ্কবাবুকে নিরুত্তর দেখে নীল বলে ওঠে, তাহলে খবরটা সত্যি, তাই তো? আপনার অপদার্থ ছোট ছেলে সত্যি সত্যি কোম্পানিকে ডুবিয়ে দিতে বসেছে। আপনি চেয়েছিলেন আপনার বড় ছেলের মতো আপনার ছোট ছেলেও তার যোগ্যতা প্রমাণ করুক। দেখুন, সে প্রমাণ করেছে। শশাঙ্কবাবু হতাশভাবে বললেন, এখন এইসব কথা থাক, তুই কোম্পানি জয়েন কর। প্লিজ দাদু ভাই, না করিস না। নীল অন্তর থেকে এই সংস্থাকে এই সংকট থেকে উদ্ধার করতে চায়, তবে সেটা কখনোই ধীরেনের উপস্থিতিতে করা সম্ভব নয়। সেই জন্যই ও ভীষণ স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার দুটো শর্ত আছে। শশাঙ্ক বেশ অবাক। শর্ত? হ্যাঁ। নীল ভীষণ স্পষ্ট আর রুক্ষ গলায় বলল, প্রথম শর্ত, আমি সিইও হিসাবে জয়েন করব। আর দ্বিতীয় শর্ত, ফান্ড নিয়ে বা আমার বিজনেস ডিসিশন নিয়ে আমি কাউকে জবাবদিহি করব না। শশাঙ্কবাবু নিজের কানকে বিশ্বাস করতে না পেরে আবার প্রশ্ন করলেন, তুই কোম্পানি জয়েন করতে চাস নাকি প্রতিশোধ নিতে চাস দাদু ভাই? তোর কাকুকে সরিয়ে তুই চেয়ারে বসতে চাস? লোকে শুনলে কি বলবে? কিছু বলবে না, লোকের অত সময় নেই। নীল একই রকম বিদ্রুপের হাসি হেসে বলল, একটু আগে আপনিই তো বললেন কাকার এই বিজনেসে একটাই অবদান, আর সেটা হলো বিজনেসটা ডোবানো। তাই ভেবে দেখুন আপনি কি করবেন। নীলের রূঢ় বাস্তব কথাগুলো শশাঙ্কবাবু অস্বীকার করতে না পেরে মাথা নিচু করে বসে থাকলেন। নীল নিজেও কোনো রকম তাড়া দেখালো না। ইতিমধ্যে শশাঙ্কবাবু কেবিনের নীরবতা ভঙ্গ করে জানালেন, আমি রাজি আছি। খুব শীঘ্রই তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে। তুমি সামনের মাসে সিইও হিসাবে এই কোম্পানি জয়েন করছো। কেউ তোমার কাজে ইন্টারফেয়ার করবে না। নীল ওর ব্যাগ থেকে একটা ফাইল বের করে
শশাঙ্কবাবুর টেবিলে রাখল। শশাঙ্কবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি? নীল মুচকি হেসে বলল, আমার মন বলতো একদিন আপনি নিজের স্বার্থে আমাকে ডাকবেন, তাই এই এগ্রিমেন্টের ড্রাফটটা বানিয়ে রেখেছিলাম। আমাদের মধ্যে যা কিছু কথা হলো সেই কথাগুলো এইখানে লেখা আছে, আপনি পড়ে সাইন করে দিন। শশাঙ্কবাবু এতক্ষণে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন নীলের মনের গভীরে জমে থাকা ক্ষত শুকোতে সময় লাগবে, তাই কথা না বাড়িয়ে সাইন করে একটা কপি নিজের কাছে রেখে ফাইলটা নীলের দিকে এগিয়ে দিলেন। নীল স্বস্তির নিঃশ্বাস ফেলার ভান করে বলল, যাক বাবা, এবার নিশ্চিন্ত হওয়া গেল। আসলে মানুষ ঠেকে শেখে তো। নীল ফাইলটা ব্যাগে ভরে নিয়ে হাসি মুখে বলল, এখন আবার আমরা ফ্যামিলি হয়ে গেলাম। দরকার পড়লে ফোন করব, ফোন ধরবেন, আর যা করতে বলবো করে দেবেন, মনে থাকবে। আজ তাহলে আসি। নীল অফিসের বাইরে এসে রাস্তায় দাঁড়িয়েছিল। আজ অনেক দিন বাদে ও ভীষণ খুশি। 4 বছর আগে কলেজ শেষ করে ও যখন আদ্রিতার বাবার কাছে কাজ শুরু করে, তখন শুধুমাত্র আদ্রিতার বাবা জানতেন এই নীল রায়চৌধুরী আসলে রয়চৌধুরী গ্রুপের সিইও হীরেন রায়চৌধুরীর ছেলে। নীল আদ্রিতার বাবাকে ভীষণভাবে শ্রদ্ধা করত, আর আদ্রিতাকে তো ও প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। অথচ সেই আদ্রিতাকে বিয়ে করে গত 2.5 বছরে অপমান আর অবহেলা ছাড়া নীলের কপালে আর কিছুই জোটেনি। মেট্রো স্টেশনে এসে ব্যাগ থেকে ফাইলটা বের করে দেখছিল নীল। একবার ওর মনে হলো ছুটে গিয়ে আদ্রিতাকে চিৎকার করে নিজের আসল পরিচয়টা জানাক, কিন্তু নিজের শ্বশুরের বলা একটা কথা মনে পড়ে গেল নীলের। উনি বলতেন, মানুষ হলো হাওয়া মোরগ, হাওয়া মোরগ যেমন হাওয়ার দিকে ঘুরে যায়, মানুষও তেমনি টাকা দেখলেই টাকার দিকে ঘুরে যায়। তাই জীবনে মানুষ চিনতে হলে নিজের আশেপাশে টাকা পয়সা বইতে দিও না। নীল স্থির করে, এখনই না, এই খবরটা এখন চাপা থাক। আরও চেনা বাকি আছে, আরও জানা বাকি আছে। এদিকে বাড়িতে আদ্রিতা ওর মাকে জিজ্ঞেস করে, মা, নীল কোথায় জানো? কখন থেকে ওকে ফোনে ট্রাই করে যাচ্ছি, ফোন সুইচ অফ বলছে। চিত্রা ঝাঁঝিয়ে উঠে জবাব দিলেন, জানি না আমি, এই বাড়িতে কি কেউ আমার কথা শোনে? আমি তো তোকে সকালেই বললাম নীল কেমন অদ্ভুত আচরণ করছে। কাল সারা দিন কিছু খায়নি, সকালে ইম্পর্টেন্ট মিটিং আছে বলে তোর সামনে দিয়েই তো বেরিয়ে গেল, তখন তো তেজ দেখিয়ে কিচ্ছু জিজ্ঞেস করলি না। আদ্রিতা বিরক্ত হয়ে বলল, তুমিও তো জিজ্ঞেস করতে পারতে। চিত্রা একইভাবে ঝাঁঝিয়ে উত্তর দিলেন, সবার সব দায় কি শুধু মায়ের? মা কি বাড়িতে বসে সারা দুনিয়ার খবর রাখবে? আদ্রিতা রুক্ষ গলায় উত্তর দিল, আমি ভেবেছিলাম আজ ওকে সাথে নিয়ে অফিস যাব, ফাইলগুলো ড্রপ করে দেবে আর ফেরার সময় আমার নেকলেসটা জুয়েলারি থেকে নিয়ে নেবে, কিন্তু ওর তো কোনো পাত্তাই নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা বলে, মা, পৃথিবীতে এত মানুষ থাকতে তোমরা বেছে বেছে এই অপদার্থটাকে কেন আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলে বলো তো? চিত্রা শান্তভাবে বলে, যতই রাগ দেখাস না কেন, তুই খুব ভালো করেই জানিস তোর বিয়েটা আমি দিইনি, দিয়েছিলেন তোর বাপি। উনি এই ছেলের মধ্যে কি দেখেছিলেন সেটা উনিই ভালো বলতে পারবেন। ইতিমধ্যে নিজের প্রসঙ্গে হওয়া কথাগুলোয় কান না দিয়ে চিত্রার পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছিল নীল। হঠাৎই নীলকে দেখে আদ্রিতা বিরক্ত হয়ে বলে, কোথায় ছিলে? বিশাল বড় হনু হয়েছ নাকি? ফোন করে পাওয়া যায় না? আমি অপদার্থ নই আদ্রিতা, তুমি আমার আসল পরিচয় জানো না। আমি রায়চৌধুরী পরিবারের ছেলে, কোম্পানির নতুন সিইও নীল রায়চৌধুরী। এক নিঃশ্বাসে নিজের মনের কথাগুলো আদ্রিতাকে জানিয়ে দেয় নীল। নীল নিজের সত্যিটা জানিয়ে দিল আদ্রিতাকে। এবার তাহলে কি ঘটতে চলেছে? সিইও হয়ে কি পরিবর্তন আসতে চলেছে নীলের জীবনে? সত্যিটা জানার পর কি নীল আদ্রিতার বৈবাহিক জীবন ছন্দে ফিরবে, নাকি ঘটবে ছন্দপতন? কি হলো নীল, হা করে কি দেখছো? আদ্রিতার কথায় নীলের হুঁশ ফেরে।
এতক্ষণ ও দিবা স্বপ্ন দেখছিল? এখনও সত্যিটা জানানো হলো না আদ্রিতাকে? হাঁ করে দাঁড়িয়ে না থেকে আমার সাথে অফিস চলো। ফেরার পথে আমার নেকলেসটা জুয়েলারি শপ থেকে নিয়ে নেবে। আদ্রিতার কথায় হালকা মাথা নাড়ে নীল। দ্রুত পায়ে আদ্রিতা বাড়ি থেকে বেরিয়ে যায়। কথা না বাড়িয়ে ওর পিছু নেয় নীল। গাড়ি থেকে নেমে গটগট করে অফিসে ঢুকে গেল আদ্রিতা। বিয়ের 2.5 বছর পরেও আদ্রিতা ওর দিকে ফিরেও তাকায় না। দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো নিয়ে নীল ঢুকলো অফিসে। কিন্তু নীলকে আসতে দেখেও লিফট দাঁড় করালো না আদ্রিতা। লিফটের জন্য অপেক্ষা করতে করতে মনে মনে হাসে নীল। একবার যদি চিৎকার করে নিজের সত্যিটা আদ্রিতাকে জানাতে পারত সে। সেন কর্পোরেশনে অফিসে সব থেকে সুন্দর কেবিনটা হলো আদ্রিতার। নিজের কেবিনে ঢুকেই আদ্রিতা দেখল বিজন ওর জন্য অপেক্ষা করছে। আই এম সরি বিজন, অনেকক্ষণ ওয়েট করছো। ব্যাগটা রাখতে রাখতে বলল আদ্রিতা। সুন্দরী মহিলাদের জন্য ঘণ্টাখানেক অপেক্ষা না করলে কি চলে? হেসে উত্তর দেয় বিজন। আদ্রিতা হেসে জিজ্ঞেস করে, তা সকাল সকাল এত ভালো মুডে? কারণ জানতে পারি কি? বিজন ওর ব্যাগ থেকে একটা জুয়েলারি বক্স বের করে বলে, জানতে নয়, দেখতে পারো। বিজন আদ্রিতার সামনে একটা ঝলমলে হীরের নেকলেস রেখে বলে, এই দেখো, রয় চৌধুরী জুয়েলার্সের লিমিটেড কালেকশনস ডায়মন্ড নেকলেস। তোমার ভীষণ শখ ছিল না? তাই ভাবলাম এটা দিয়ে তোমাকে ইমপ্রেস করার আরও একটা চেষ্টা করে দেখি। জুয়েলারি বক্সটা হাতে নিয়ে নস্টালজিক হয়ে গেল আদ্রিতা। বছরখানেক আগে রয় চৌধুরী জুয়েলার্সের একটা এক্সিবিশনে এই চোখ ধাঁধানো ডায়মন্ড সেটটা ও দেখেছিল। আদ্রিতা জানে সেই এক্সিবিশনের এক একটা জুয়েলারি কোটি কোটি টাকাতে নিলাম হয়েছিল। তাই আদ্রিতা নিজেকে প্রশ্ন করে, এর তো অনেক দাম, বিজন এত টাকা পেল কোথায়? কাজের জায়গায় পরস্ত্রীকে ইমপ্রেস করার চেষ্টা না করে শুধুমাত্র নিজের কাজটুকু করলেই হয়। নীলের গুরুগম্ভীর কণ্ঠস্বরে চমকে উঠল আদ্রিতা। বিজনকে অপমান করছে নীল? হঠাৎ নীলের এত সাহস কোথা থেকে হলো? সবাইকে চমকে দিয়ে সশব্দে টেবিলে আদ্রিতার একগুচ্ছ ফাইল রাখল নীল। এই 2.5 বছরের বিবাহিত জীবনে এই প্রথম আদ্রিতা নীলকে একটা এত বড় সেন্টেন্স বলতে শুনল। নীলের চোখে এখন এক আলাদাই অনুভূতি। আদ্রিতা কিছু বলার আগে নীল ওর হাত থেকে ডায়মন্ড নেকলেসটা নিয়ে বিজনকে প্রশ্ন করে, শেষ পর্যন্ত আমার ওয়াইফকে ইমপ্রেস করতে তুই একটা ল্যাব গ্রোন ডায়মন্ড সেট নিয়ে এসেছিস? গ্রেট। আমার ওয়াইফ শব্দ দুটো যেমন আদ্রিতার কানে বিঁধল, তেমনি ল্যাব গ্রোন ডায়মন্ড সেট শব্দটা বিঁধল বিজনের বুকে। অনেক চিন্তা ভাবনা করে বিজন এই বহুমূল্য ডায়মন্ড সেটটা কিনেছিল। আসলে আজ সকালে ও রয় চৌধুরী জুয়েলার্সের একটা শোরুমে গিয়েছিল আদ্রিতার ড্রিম ডায়মন্ড নেকলেস কিনতে। কিন্তু আসল নেকলেসের দাম শুনে ওর প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। এমন সময় দোকানের বুদ্ধিমতী সেলস স্টাফ ওকে এই ডুপ্লিকেট সেটটা দেখায়। অনেক দর কষাকষি করে অবশেষে প্রায় 24 লক্ষ দিয়ে এই সেটটা কিনে এনেছিল। বিজনের কাছে 24 লক্ষ টাকা কিন্তু একটুও ছোট ব্যাপার ছিল না। তবে আদ্রিতা সেনকে ইমপ্রেস করার জন্য এইটুকু জুয়া খেলাই যায়। সব ঠিকঠাক প্ল্যান মতো এগোচ্ছিল, কিন্তু এই নীল এসে যে এইভাবে হাটে হাঁড়ি ভেঙে দেবে সেটা বিজন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। নীলের মুখে তুই তোকারি শুনে ভীষণ রেগে গিয়ে বিজন বলে, এই সেটটার যা দাম তার 10 ভাগের 1 ভাগ টাকাও কি তুই চোখে দেখেছিস? নীল পাল্টা প্রশ্ন করে, আসল ডায়মন্ড তুই কখনো চোখে দেখেছিস? পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে আদ্রিতা চিৎকার করে নীলকে ধমক দেয়, শাট আপ নীল, ক্ষমা চাও বিজনের কাছে। নীল চোয়াল শক্ত করে বলে, একটা মিথ্যেবাদীর কাছে ক্ষমা চাইতে হবে? কিসের জন্য? বিজন বুঝতে পারছিল যে তার ফাঁকিটা ধরা পড়ে গিয়েছে, তাই ড্যামেজ কন্ট্রোল করতে বলে ওঠে, আদ্রিতা, আমি জানি এটা ল্যাব গ্রোন ডায়মন্ড,
খনি থেকে নয়, এই হিরে ল্যাবরেটরিতে খুব প্রিসাইজলি তৈরি করা হয়। এটা কিন্তু আসল হিরে। লেকচারটা বন্ধ কর। রীতিমতো ধমকে বিজনকে থামিয়ে দেয় নীল। একদিকে নীলের হঠাৎ পরিবর্তন, অন্যদিকে বিজনের ছেলে মানুষই। বিরক্ত হয়ে আদ্রিতা নীলকে বলে, তুমি এখন যাও নীল, কাজ করতে দাও আমাদের। বরাবর আদ্রিতার আদেশ নীল অক্ষরে অক্ষরে পালন করে এসেছে। এই প্রথমবার আদ্রিতার কথা শুনেও এক পাও নড়ল না সে, বরং আদ্রিতার চোখের দিকে সরাসরি তাকালো। ওর চাহনি দেখে থমকে দাঁড়ালো আদ্রিতা। তোমার এই কালেকশনটা পছন্দ? কথা দিচ্ছি, এই নেকলেসটা আমি কিনে দেব তোমাকে। তার জন্য যত পরিশ্রম করতে হোক আমি করব। নীল খুব শান্তভাবে কথাগুলো বলল আদ্রিতাকে। তারপরই একবার বিষাক্ত দৃষ্টিতে বিজনের দিকে তাকালো এবং দ্রুত আদ্রিতার কেবিন থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় নিজের ঠোঁটের কোণে হাসিটা বহু যত্নে লুকিয়ে রাখল নীল। আদ্রিতা আপ্রাণ চেষ্টায় নিজের বিস্ময়কে বিজনের থেকে লুকানোর চেষ্টা করে। সামনে পড়ে থাকা নেকলেসটা দেখে ভীষণ খুশি হওয়ার ভান করে আদ্রিতা বলে, তুমি নীলের কথায় কিছু মনে করো না বিজন। ওয়ার্থলেস ফেলো একটা, কাজ না করে বাড়িতে বসে থেকে বেসিক ম্যানার্সটাও ভুলে গেছে। আদ্রিতা জুয়েলারি সেটটা বন্ধ করে বলে, আমার কিন্তু এই সেটটা ভীষণ পছন্দ হয়েছে, কোনো ভালো অকেশন দেখে নিশ্চয়ই পরব। ফেক হাসি দেখিয়ে নেকলেসটা ওর ড্রয়ারে রাখে আদ্রিতা। আদ্রিতার মুখের জবরদস্তির হাসিটা দেখে বিজন বুঝে যায় এই জুয়াটাতে ও শেষ মুহূর্তে হেরে গেছে, আর সেটাও এই অপদার্থ নীলের জন্য। নীল কি করে ধরে ফেলল আসল আর নকল ডায়মন্ডের তফাৎ? নিজেকে প্রশ্ন করে বিজন। আদ্রিতা এই মুহূর্তে নীলের মুখোমুখি হতে চাইছিল। ওর মনের মধ্যে ঝড় তুলেছে অনেকগুলো প্রশ্ন, যার উত্তর ওকে এক্ষুনি পেতে হবে। আদ্রিতা ব্যস্ততার ভান করে বিজনকে বলে, প্লিজ একটু বসো, আমি এক্ষুনি আসছি, কফি পাঠাচ্ছি তোমার জন্য। আদ্রিতা বেরিয়ে যেতেই বিজন প্রচণ্ড রাগে সশব্দের টেবিল চাপড়ে বলে, সকাল সকাল নগদ 24 লাখ জলে, সব ওই অপদার্থ নীলের জন্য। সামনে এসে দাঁড়ায়। দাঁড়াও। নীল পিছন ঘুরে তাকিয়ে দেখে আদ্রিতা দাঁড়িয়ে। নীল কিছু বলে না, শুধু মুচকি হাসে। আদ্রিতাকে বেশ চমকে দেওয়া গেছে। আদ্রিতা রাগ আর বিস্ময়ে মেশানো গলায় জিজ্ঞাসা করে, হোয়াট ওয়াজ দ্যাট? তুমি বিজনকে এইভাবে অপমান করলে কেন? আসলে রাগে আর যন্ত্রণায় আদ্রিতার এখন চিৎকার করতে ইচ্ছা করলেও নিজের স্টাফের সামনে কোনো সিন ক্রিয়েট না করে যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করে সে। আদ্রিতা বিশ্বাস করতে পারছে না এই কি সেই মানুষটা যার সাথে ও গত 2.5 বছর ধরে সংসার করছে, যে এক মুহূর্তের জন্যেও আদ্রিতার মনে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি, যে এক ছাদের তলায় থাকলেও আদ্রিতা থেকে সব সময় পালিয়ে বেরিয়েছে। নীল আজ অনেক আলাদা, অনেক অচেনা, অনেক আত্মবিশ্বাসী। সব সময় কুঁকড়ে থাকা সেই অন্যমনস্ক পুরুষটার খোলস ছেড়ে বেরিয়ে আসা এ এক নতুন পুরুষ। বিয়ের পর এই প্রথম নীল শিরদাঁড়া সোজা করে আদ্রিতার সামনে দাঁড়িয়ে রয়েছে। আদ্রিতা তৈরি হয়ে এসেছিল নীলকে বেশ কিছু কঠিন কথা শোনাবে, কিন্তু নীলের এই বদলে যাওয়ার রূপ দেখে মনে মনে পিছু হটে আদ্রিতা। এদিকে আদ্রিতার স্টাফেরা ওদের দুজনের কথা শোনার চেষ্টা করে চলেছে। কর্মচারীদের এই অহেতুক কৌতূহল দেখে আদ্রিতা নিজেও ভীষণ বিরক্ত। ও মুখে একটা নকল হাসি টেনে এনে নীলকে বলল, ঠিক আছে নীল, তুমি এখন বাড়ি যাও, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। নীল জানে আদ্রিতা এই ব্যবসাটা নিয়ে ভীষণ লড়াই করছে, তাই ওর আজ আদ্রিতার 2 হাত ধরে চিৎকার করে বলতে ইচ্ছা করছে, তোমাকে আর লড়তে হবে না আদ্রিতা, তোমার হয়ে সব লড়াই করার দায়িত্ব এখন আমার। কিন্তু নীলের কিছু বলার আগেই বিজন চিৎকার করে ওকে পিছন থেকে ডাকে, এই দাঁড়া, দাঁড়া বলছি। বিজনের চিৎকার শুনে আদ্রিতা চমকে পিছন ফিরে তাকায়। বিজনকে নীলের দিকে তেড়ে আসতে দেখে আদ্রিতা ঘাবড়ে যায়। এই পরিস্থিতিটাই এড়াতে চেয়েছিল ও,
কিন্তু মনের কোণায় কোথাও যেন কৌতূহল উঁকি মারছিল। আদ্রিতা দেখতে চাইছিল হঠাৎ বদলে যাওয়া নীল ঠিক কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে। অন্যান্য বারের মতো ভয়ে কুঁকড়ে যাবে, নাকি সাহস করে বিজনের মুখোমুখি হবে। বিজন তেড়ে এসে নীলের কলার ধরে বলে, এই অত বড় বড় কথা যে বলে এলি, তুই কি জানিস ওই সেটটার দাম কত? অফিসের করিডোরে একটা বিশ্রী তামাশা হচ্ছে দেখে আদ্রিতা বিজনকে থামাতে যায়। বিজন প্লিজ। বিজন কিন্তু আদ্রিতার কথায় কোনো কর্ণপাত করে না। বিজনের হাত ছাড়িয়ে কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছিল নীল, কিন্তু বিজন ওর হাত চেপে ধরে চিৎকার করে বলে, ওই সেটটার দাম 24 লাখ রে ভিখারি। তুই নিজেকে নিলামে তুললেও এর 1000 ভাগের 1 ভাগ পাবি না, জানিস কি সেটা? লজ্জায় অপমানে আদ্রিতা চোখ বন্ধ করে ফেলে। আদ্রিতার কষ্ট নীলের চোখে পড়তেই ও আদ্রিতাকে দেখিয়ে বলে, ওই যে মহিলাকে দেখছিস, ও আমার স্ত্রী, তাই ওকে দামি গিফট দিয়ে ইমপ্রেস করার তোর কোনো প্রয়োজন ছিল না। টাকাটা যদি গায়ে লাগে তাহলে সেটটা শোরুমে ফেরত দিয়ে দে, ওদের মানি ব্যাক পলিসি রয়েছে। ফালতু গলাবাজি করিস না, সবাই জানে ফাঁকা কলসি বাজে বেশি। নীলের উত্তরে পিছনে দাঁড়িয়ে থাকা স্টাফেরা মুখ টিপে হাসতে শুরু করে। অফিস স্টাফদের সামনে নিজেকে উপহাসের পাত্র হতে দেখে দ্রুত লিফটে উঠে পড়ে বিজন। নীল কিন্তু বেশ শান্ত, মুখে বাঁকা হাসি নিয়ে পাশের লিফটে ওঠে এবং বুক পকেট থেকে একটা কালো গগলস বের করে বেশ কেত দেখিয়ে পরে নেয় সে। ঠিক তখনই লিফটের দরজাটা বন্ধ হয়ে যায়। আদ্রিতা অবাক চোখে নীলের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। এ কোন নীলকে দেখছে সে? এতদিন কি নীল তাহলে কোনো মুখোশ পরেছিল? এই নীল তো একেবারে অচেনা। এই বদলে যাওয়া নীল কি আদ্রিতার মনে কোনো ঝড় তুলতে পারবে? ঠান্ডা এসি কেবিনে দরদর করে ঘামছিল আদ্রিতা। বিজনের সাথে বন্ধুত্বটা নিছক সহজ কাজ ছিল না। সেন কর্পোরেশনের ইনভেস্টর হিসাবে বিজনকে আনাটাই আদ্রিতার উদ্দেশ্য ছিল। শুধুমাত্র ডুবতে বসা সেন কর্পোরেশনের লস নয়, আজকের ডেটে কোম্পানি চলছেই বিজনের ইনিশিয়াল ইনভেস্টমেন্টে। আজ সেই বিজনকেই পুরো স্টাফের সামনে চূড়ান্ত অপমান করল নীল। না হয় হারটা নকল হীরের ছিল, কিন্তু তাই বলে বিজনের ইগো হার্ট করার কি দরকার ছিল নীলের? কে জানে এখন বিজন তার কোম্পানিতে টাকা লাগাতে রাজি হবে কিনা। যদি কোনোভাবে বেঁকে বসেও, তাহলে এই কোম্পানির কি হবে? কি হবে সেন পরিবারের? ঠোঁট কামড়ে আদ্রিতা ভাবল, ভুলটা ওর নিজেরই। ওই অপদার্থ নীলটাকে ওর অফিসে ডাকাই উচিত হয়নি। বাইরে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নীল অনেক দিন বাদে বুক ভরে নিঃশ্বাস নিল। আজ নীলের নিজেকে জীবিত মনে হচ্ছিল, আর এই অনুভূতিটা ও কোনোভাবে হারাতে চায় না। তখনই নীলের ট্রাউজারের পকেটে থাকা মোবাইলটা বেজে ওঠে। নীল দেখে ফোনের স্ক্রিনে ওর দাদু শশাঙ্কবাবুর নাম ভেসে উঠেছে। ও ফোনটা তুলে ভীষণ মিষ্টি গলায় বলে, মিস্টার রায়চৌধুরী, আমি এইমাত্র আপনাকে কল করতে যাচ্ছিলাম। শশাঙ্কবাবু খুশি হয়ে বলেন, বাহ, তাহলে বুড়ো দাদুটার কথা মাঝে মধ্যেই মনে পড়ে তোর। নীল শশাঙ্কবাবুর কথায় পাত্তা না দিয়ে বলে, আমার কথা পরে বলছি, আগে আপনি আপনার দরকারটা বলুন। কেন, দরকার ছাড়া কি আমি আমার দাদু ভাইকে ফোন করতে পারি না? শশাঙ্কবাবু একটু আন্তরিকভাবে বললেন। নীল হেসে বলে, আপনি এবং আমরা দুজনেই শুধুমাত্র দরকারের সম্পর্কে বাঁধা, তাই দরকার ছাড়া আমরা কেউ কাউকে ফোন করি না। সেটা না বললেও বোঝা যায়, তাই বলে ফেলুন কি দরকার। শশাঙ্কবাবু বুঝতে পারলেন এই ভালোবাসা দেখানো সম্পূর্ণটাই বৃথা, তাই আর সময় নষ্ট না করে উনি সরাসরি কাজের কথায় এলেন। তোর জন্য একটা সুখবর আছে। সামনের মাসের 1 তারিখে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও হিসাবে তোর জয়েনিং। তবে তার আগে তোকে একজনের সাথে একটু দেখা করে নিতে হবে। আমি তোকে ভেন্যু আর টাইমটা এক্ষুনি হোয়াটসঅ্যাপ করছি। নীল সবটা চুপচাপ শুনে তারপর বেশ ঠান্ডা মাথায় বলল,
আমি আপনার একটা ডিমান্ড মেনে নিলাম, তবে তার পরিবর্তে আপনাকে আমার ঠিক দুটো ডিমান্ড মানতে হবে। আমার ফার্স্ট ডিমান্ড, আমাদের যে লিমিটেড কালেকশন ডায়মন্ড নেকলেস আছে তার একটা আমার বলা অ্যাড্রেসে আজ বিকালের মধ্যে পৌঁছে দিতে হবে। আর সেকেন্ড ডিমান্ডটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। নীল, এটা কিন্তু ডিমান্ড নয়, টর্চার হয়ে যাচ্ছে। শশাঙ্কবাবু শক্তভাবে বললেন। নীল হেসে বলল, কি অদ্ভুত ব্যাপার না? আপনার কাছে আপনার ডিমান্ডটা ঠিক, আর আমার ডিমান্ডটা টর্চার হয়ে গেল। আপনাকে কেন বারবার মনে করিয়ে দিতে হয় যে এখন আপনার আমাকে প্রয়োজন? শশাঙ্কবাবু সাথে সাথে নিজেকে সংযত করে বললেন, এখনো কোম্পানির সিইও বসনি তুই, তার আগেই কোটি টাকার গিফটের আবদার। নীল ভীষণ শান্তভাবে বলল, মানুষ আবদার করে আপনজনের থেকে, এটা আবদার নয়, দাবি। আর এই দাবি না মেটালে আপনাকে অনেক দামি কিছু হারাতে হবে। এবার আপনি ভেবে দেখুন কি করবেন। শশাঙ্কবাবুর উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দেয় নীল। জীবন নীলকে শিখিয়েছে বিবেক সর্বদাই মানুষের আবদারের রাস্তায় কাঁটা হয়ে দাঁড়ায়, তার চেয়ে দাবিই শ্রেষ্ঠ। নিজের কেবিনে বসে শশাঙ্কবাবু ভাবছেন ভুল ওনার একটাই, কিন্তু নীল শশাঙ্কবাবুকে গুণে গুণে তার শাস্তি ফেরত দিচ্ছে। শশাঙ্কবাবু যে অন্যায়টা নীল আর তার বাবার উপর করেছেন তারপর নীলের পক্ষে ওনাকে বিশ্বাস করা সম্ভব নয়। তাই নীলের ডিমান্ডগুলো অন্যায় মনে হলেও মুখ বন্ধ করে মেনে নিচ্ছেন শশাঙ্কবাবু। নীলের ফোনে 3খানা মেসেজ আসে। প্রথম মেসেজটা ওর দাদুর, দ্বিতীয় এবং তৃতীয় মেসেজটা আদ্রিতার। আদ্রিতা নীলের অ্যাকাউন্টে ওর সেকেন্ড ডিমান্ডটা হোয়াটসঅ্যাপ করে দেয়। সাথে সাথেই শশাঙ্কবাবু রিপ্লাই করেন, ওকে। শশাঙ্কবাবুর মেসেজটা দেখে হলুদ ট্যাক্সিতে উঠে নীল বলে, রয়্যাল সেভেন সোসাইটি শুধু কলকাতার নয়, গোটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় লাক্সারিয়াস সোসাইটি। যাদবপুরে অবস্থিত এই সোসাইটির প্রত্যেকটা ডুপ্লেক্সের ভেতর নিজস্ব লন আর গার্ডেন রয়েছে। অ্যাপার্টমেন্টের উপরে সুইমিং পুল, টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট, আর রয়েছে সবুজ জগিং পার্ক। দেশের একদম প্রথম সারির অভিজাত ব্যক্তিদের জন্য তৈরি এই সবুজে ঘেরা হাউজিং প্রজেক্টটা যেন বাংলার মুকুটে একখানা পালক। শশাঙ্কবাবুর কথা মতো নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় নীল। ধীরেন রায়চৌধুরীকে সেই বাগানে বসে থাকতে দেখে নীলের মাথায় আগুন জ্বলে ওঠে। ধীরেন রায়চৌধুরী মানে ওর নিজের কাকুর সাথে দেখা করতে হবে জানলে নীল কখনো আসতে রাজি হতো না, সরাসরি না বলে দিত। রাগের মাথায় ও বেরিয়ে যাবে, ঠিক তখনই পিছন থেকে ধীরেন রায়চৌধুরীর গলা শোনা যায়, ঠিক 2.5 বছর আগে তোকে লাস্ট দেখেছিলাম, আগের থেকে অনেক বেশি স্মার্ট লাগছে। বাপের মতো সেই ক্যাবলাকান্ত ব্যাপারটা কিন্তু আর নেই তোর মধ্যে। থমকে দাঁড়ায় নীল। কাউকে অসম্মান সে করতে চায় না। ধীরেন রায়চৌধুরীর মুখের দিকে না তাকিয়েই নীল বলে, কাজের কথা থাকলে বলো, আর যদি ভাবো ভয় দেখিয়ে আমাকে সিইও হওয়া থেকে আটকাবে তাহলে ভুল ভাবছ। কথা শেষ করেই নীল চলে যেতে উদ্যত হয়। তখনই দুজন বিশাল চেহারার সিকিউরিটি গার্ড এসে নীলের পথ আটকে দাঁড়ায়। কাকুর আচরণে নীল হেসে ফেলে। সে এবার ধীর পায়ে ধীরেন রায়চৌধুরীর কাছে আসে এবং খানিক ব্যঙ্গ করে বলে, কাকু প্লিজ, আমার কিছু হলে কিন্তু তোমরাই বিপদে পড়বে। ভুলে যেও না, আমার কাছে অঞ্জলি এন্টারপ্রাইজের 40% শেয়ার রয়েছে। আজ সেই শেয়ারই তোমাদের কোম্পানিকে বাঁচাতে পারে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। রয় চৌধুরী গ্রুপ ইস্টার্ন ইন্ডিয়ার সবথেকে বড় কোম্পানি। 4 বছর আগে এই কোম্পানিটি দেশের প্রথম 10টি কোম্পানির মধ্যে থাকত। দেশের ছোট বড় সব কোম্পানি রয় চৌধুরী গ্রুপের সাথে কাজ করতে চাইত। তখন এই রয় চৌধুরী গ্রুপের সিইও ছিলেন নীলের বাবা হীরেন রায়চৌধুরী। ব্যবসার কলকাঠি ছিল তার নখদর্পণে। হীরেন
ভীষণ ভালো মার্কেট প্রেডিক্ট করতে পারতেন। আর সেই জন্যই আগে ভাগেই অঞ্জলি এন্টারপ্রাইজের 40% শেয়ার তিনি কিনে রাখেন, কারণ উনি বুঝে গিয়েছিলেন ভবিষ্যতে এই শেয়ারের দাম হতে চলেছে আকাশ ছোঁয়া। তবে এই খবরটা শশাঙ্কবাবু এবং ধীরেন রায়চৌধুরীর কানে আসতেই ওনারা প্রচণ্ড অশান্তি শুরু করে দেন। ফলস্বরূপ হীরেন রায়চৌধুরীকে কোম্পানির সিইও পজিশন থেকে সরে দাঁড়াতে হয়। কোম্পানির নতুন সিইওর আসনে বসেন ধীরেন রায়চৌধুরী। কিন্তু 2.5 বছরের মধ্যে কোম্পানি ডুবিয়ে দিয়ে ধীরেনবাবু প্রমাণ করে দিয়েছেন যে তার দ্বারা আর যাই হোক বিজনেসটা হবে না। অঞ্জলি এন্টারপ্রাইজের শেয়ারের জন্য নীল এখন বিপুল সম্পদ এবং প্রতিপত্তির অধিকারী, আর এই পাওয়ারফুল নীলকেই এখন রায়চৌধুরীদের দরকার। কিন্তু নীল যে আগে ভাগেই সব রিসার্চ করে এসেছে তা ধীরেনবাবু আঁচ করতে পারেন। নীল যে ওর বাবা হীরেন রায়চৌধুরীর মতোই পাকা খেলোয়াড় হয়ে উঠেছে তা ধীরেন এবার বুঝতে পারলে। বিরক্তির সাথে নিজের 2 গার্ডকে সরে দাঁড়াতে ইশারা করলেন। ওরা সরে যেতেই বাঁকা হাসি হেসে কনফিডেন্সের সাথে রয়্যালস হেভেন সোসাইটি থেকে বেরিয়ে পড়ল নীল। প্রিন্স আনোয়ার শাহ রোডে এসে দাঁড়াতেই নীল দেখে ফোনে একটা মেসেজ এসেছে। আরে কোথায় তুই, কখন আসবি, লেট করিস না কিন্তু। মেসেজ করেছে নীলের এক কলেজ লাইফের ফ্রেন্ড। আজ দুপুরে শহরের এক বিখ্যাত 5 স্টার হোটেলে নীলের কলেজ রিইউনিয়ন রয়েছে। নীলের স্কুল এবং কলেজের জীবনটা একদম অন্যরকম ছিল, ভীষণ মজা আর রহস্যে মোড়া। আসলে ওর বাবার কঠোর নির্দেশ ছিল নিজের প্রকৃত পরিচয় না জানিয়ে একটা খুব সাধারণ জীবনযাপন করার। হীরেন নিজের ছেলেকে খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন, তোমার বাবা হিসাবে তোমাকে স্নেহ, শিক্ষা আর সংস্কার দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু সৌভাগ্যটা আমি দিতে পারবো না। পরিশ্রম, মেধা আর বুদ্ধি দিয়ে সেটা তোমাকে অর্জন করে নিতে হবে। বাবার কঠিন হুকুমে নীল স্কুল কলেজে ভীষণ লো প্রোফাইল মেনটেন করত। ওর বন্ধুরা আজও নীলের প্রকৃত পরিচয় জানে না। গ্র্যাজুয়েশনের পর এই প্রথমবার নীল ওর বন্ধুদের সাথে দেখা করবে, তাই পুরনো সব কথা ভুলে কলেজ জীবনের নস্টালজিয়ায় ডুব দিয়েছে নীল। ভাবতে ভাবতে ওর ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে, চোখ চকচক করতে থাকে। আহা, কি সব দিন ছিল! ফার্স্ট ইয়ারে সিনিয়রদের র্যাগিং, আবার কলেজ শেষে তাদের সাথেই কাকার দোকানে চা খাওয়া। তখন বন্ধুর গার্লফ্রেন্ডকেও বৌদি বলে ডাকা হতো। কলেজের মাঠে গিটার হাতে ফসিলসের গান, মেয়ে পটানোর একমাত্র হাতিয়ার তখন ওটাই। ক্লাস বাঙ্ক করে গঙ্গার ঘাটে সরোবরে আড্ডা মারা, ক্যান্টিনের কচুরি, আলুর দম এবং ফেরার পথে ফুচকা, নন্দনে লাইন দিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের টিকিট কাটা। নীল ভাবল, প্রথম সিগারেট, বিয়ার পার্টি থেকে শুরু করে রাজনীতি এবং ফুটবল সব মিলিয়ে সে ছিল এক আলাদা জগৎ। সেখানে না ছিল ভবিষ্যতের চিন্তা আর না অতীতের কোনো বোঝা। নীল এসব আকাশকুসুম ভাবছিল, কিন্তু হঠাৎই ওর এক নীলের কলেজের কেমিস্ট্রি টিচারের মেয়ে হচ্ছে সোহিনী। ক্লাসের সব ছেলেরা সোহিনীর জন্য পাগল ছিল। সেই দলে নাম লিখিয়েছিল নীলও। বলা যায় সোহিনী নীলের কলেজ জীবনের ক্রাশ। বন্ধুরাও তা নিয়ে খুব খ্যাপাতো নীলকে। তবে নীল কিছুতেই ওর মনের কথা বলে উঠতে পারত না সোহিনীকে, শুধু দূর থেকে ওকে দেখে যেত। একবার কোনো মতে সোহিনীর নাম্বার জোগাড় করে নিজের মনের কথা জানিয়েছিল নীল, কিন্তু তাতে সোহিনী ভীষণ ঝেড়েছিল নীলকে। সোহিনীর এক ধমকে নীলের মাথা থেকে প্রেমের ভূত পালিয়ে গিয়েছিল। ওই বয়সের প্রেমগুলো কেমন জানি একটা সময়ের পর হারিয়ে যায়। কলেজের পর নীল 2-1 বার সোশ্যাল মিডিয়াতে সোহিনীকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অবশ্য আদ্রিতাকে দেখার পর থেকে ও সব পাঠ চুকিয়ে দিয়েছে নীল। এখন নীলের মন প্রাণ জুড়ে শুধুই আদ্রিতা। তবুও মনের ভেতরটা কেমন একটা করছিল।
এতদিন পর আবারও সোহিনীর সাথে দেখা হতে পারে। বড় দীর্ঘশ্বাস ছেড়ে একটা ট্যাক্সি দাঁড় করায় নীল। হলুদ নন এসি ট্যাক্সিতে দুপুরের গরমে ঘেমে যাচ্ছিল নীল। তবুও ওর মধ্যে অদ্ভুত একটা কনফিডেন্স কাজ করছিল। কান পাতলে শোনা যায় কেউ যেন ওকে ভেতর থেকে বড় হবার ইন্ধন যোগাচ্ছিল, বলছিল তোকে আরো বড় হতে হবে নীল, অনেক বড়। সেন কর্পোরেশনের মিটিং রুম ছেড়ে বেরিয়ে হন্তদন্ত হয়ে আদ্রিতা ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিল। কোম্পানির লাভের অংশটা কিছুতেই বাড়াতে পারছে না আদ্রিতা। সেসব নিয়ে এমনিই মাথাটা খিটখিটে হয়েছিল ওর। তার উপর আদ্রিতা দেখে ওর অফিস স্টাফরা ওয়ার্কিং আওয়ার্সে ক্যাফেটেরিয়ায় বসে হাহা হিহি করছে। বাঙালির কাজের সময় এই আড্ডা মারার ব্যাপারটা আদ্রিতার মোটেই পছন্দ নয়। সে হনহনিয়ে ক্যাফেটেরিয়ায় ঢুকতে যাবে, কিন্তু সেখানে গিয়ে যা দেখল এবং শুনল তাতে আদ্রিতার মাথার ভেতর আগুন জ্বলে উঠল। আসলে আদ্রিতার কিছু অফিস স্টাফ নীলকে নিয়ে আলোচনা করছিল। আদ্রিতা সাবধানে ওদের পিছনে দাঁড়িয়ে দেখে ওরা একটা ভিডিও দেখছে। এই ভিডিওটা আজকের। যখন নীল বিজনকে সবার সামনে অপমান করেছিল তখনই কেউ একটা রেকর্ড করেছিল হয়তো। আদ্রিতা অবাক হয়ে যাচ্ছিল ওর স্টাফদের সাহস দেখে। ভিডিওটা শেষ হতেই একটা স্টাফ প্রায় হেসে গড়িয়ে পড়ল। হাসতে হাসতে এবার আমার পেট ফেটে যাবে রে। 2 পয়সার মুরদ নেই, ম্যাডামের পয়সায় খায়, আবার ম্যাডামকেই কথা শোনায়। আরেকজন স্টাফও ওর সাথে গলা মেলায়। আমি কিন্তু আদ্রিতা ম্যাডামকে ভীষণ অ্যাডমায়ার করি। উনি যে কেন এই ছেলেটার সাথে রয়েছেন, এতদিনে তো ওনাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত। তৃতীয় স্টাফও যোগ দিয়েছে এদের সাথে। আরে প্রথমে তো আদ্রিতা ম্যাডামের পেছন পেছন যাচ্ছিল, তখন তো দেখে মনে হচ্ছিল ম্যাডামের চাকর। তারপর দুম করে কেবিন থেকে বেরিয়ে এসে কি হুম্বি তম্বি। বাহ, বলে কিনা বিজন স্যারের আনা অত দামি হীরের হার নাকি নকল। জীবনে রূপো চোখে দেখেছে, হীরে তো দূরের কথা। অন্য একজন স্টাফ ব্যঙ্গ করে বলে, এই কেন রে, অমন হিরে দিয়ে মোড়ানো ইলেকট্রিক স্কুটারটা রয়েছে না ওর কাছে? আর এই শুনে সবাই হেসে গড়াগড়ি দিতে থাকলো। ক্যান্টিনের এক কোণে বসেছিল রিয়া। সেও ব্যঙ্গ করে বলে, গরিব মানুষ না হয় একটু আকাশকুসুম স্বপ্ন দেখেছে, তোরা কি পাষণ্ড রে এভাবে বলছিস? বলেই একে অপরের গায়ে ঢলে পড়তে লাগলো। কিন্তু হঠাৎই কাউকে দেখে রিয়ার মুখের হাসি একেবারে কর্পূরের মতো উবে গেল। সবাই পেছন ফিরে ক্যাফেটেরিয়ার দরজার দিকে তাকাতেই দেখল আদ্রিতা ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। আদ্রিতার চোখ মুখ দেখে সবার বুক কেঁপে উঠল। চোখে আগুন নিয়ে চোয়াল শক্ত করে সেন দৃষ্টিতে আদ্রিতা দেখছে সবাইকে। আদ্রিতার স্টাফরা খুব ভালো মতো জানে আদ্রিতা রেগে গেলে কারও রক্ষে নেই। তাও রিয়া একটু সাহস দেখিয়ে আমতা আমতা করে বলল, আসলে ম্যাডাম আমরা মানে। আদ্রিতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই রিয়া চুপ, আর একটা কথাও ওর মুখ থেকে বেরোলো না। অন্য স্টাফরা কোনো রকমে পালিয়ে বাঁচল। রিয়াও মাথা নিচু করে চলে গেল। শুধুমাত্র দাঁড়িয়ে রইল আদ্রিতা। মনের মধ্যে এক রাশ অপমান নিয়ে ওর সারা শরীর যেন ঘিন ঘিন করছিল। নীলের জন্য, শুধুমাত্র নীলের জন্য আজ আদ্রিতার স্টাফরা ওকে নিয়ে হাসাহাসি করছিল, ঠাট্টা তামাশা করছিল। আদ্রিতার নিজের হাতের মুঠোটা শক্ত করল। রাগে ঘৃণায় ওর সারা শরীর যেন ঝনঝন করে উঠল। নিজের কেবিনে ঢুকে সশব্দে কেবিনের দরজাটা বন্ধ করে দেয় আদ্রিতা। খাঁচায় বন্দি বাঘিনীর মতো ছটফট করছে সে। কফির কাপটাকেই সে 2 হাতে চেপে ধরে নিষ্ফল আক্রোশে। কানের মধ্যে কর্মচারীদের হাসির শব্দ এখনো গুঞ্জিত হচ্ছে। রাগে মেঝেতে আছড়ে ফেলে কফির কাপ। অফিসের কর্মচারীরা কাপ ভাঙার শব্দে সচকিত হয়। তবে এমন অভিজ্ঞতা তাদের নতুন নয়। সবাই জানে আদ্রিতা নিজের রাগের বহিঃপ্রকাশ এভাবেই করে। এক রাশ অভিমান নিয়ে দেওয়ালে টাঙানো বাবার ছবির দিকে তাকায় সে। এবার রাগ পাল্টে যায় যন্ত্রণায়। চোখ ঝাপসা হয়ে আসে আদ্রিতার।
কান্না ভেজা গলায় বলে, বাপি, কেন করলে এরকম? আমি তো তোমার কোনো কথা অমান্য করিনি, কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়াইনি, কারণ আমি জানতাম আমার বাপি আমার জন্য কখনো কোনো ভুল ডিসিশন নিতেই পারে না। এ তুমি আমার জন্য কেমন ভালো করলে বাপি? একটা অপদার্থ মেরুদণ্ডহীন মানুষের সাথে আমার সারাটা জীবন জুড়ে দিলে। এর চেয়ে তো নিজে হাতে আমায় বিষ খাইয়ে দিতে পারতে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে আদ্রিতা। আদ্রিতা শুধু তার বাবাকে নয়, মা চিত্রাকেও নিজের এই সর্বনাশের জন্য দোষারোপ করত। কিন্তু চিত্রার যে হাত পা বাঁধা, বিয়ের আগে সে নীলের ব্যাপারে কিছুই জানত না। চিত্রা যতই দজ্জাল মুখরা হোক না কেন, স্বামীর কোনো সিদ্ধান্তের উপর কথা বলার মতো ক্ষমতা তার ছিল না। তাই আদ্রিতার প্রশ্নগুলো নিরুত্তরই থেকে গেছে। বন্ধুদের সঙ্গে রিইউনিয়নের চিন্তাটাই মন ভালো করে দিয়েছিল নীলের। তাই জীবনের বাড়তি চিন্তাগুলোকে পিছনে ফেলে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল নীল। কিন্তু ঘরে ঢুকেই ও দেখল চায়ের কাপ হাতে সোফায় বসে টিভি দেখছে চিত্রা। নীলকে দেখে চিত্রা বলল, এই যে এদিকে এসো, তোমার সাথে আমার কিছু। রিইউনিয়ন পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলো নীল। ব্ল্যাক স্যুট প্যান্টে নিজেকে প্রস্তুত করে নিল। মনে এক রাশ অপেক্ষা আর আনন্দ নিয়ে সে রওনা হলো। ওর নিজের কোনো গাড়ি নেই, একটা ইলেকট্রিক স্কুটারেই সে যাতায়াত করে। ওর মতে ওল্ড ইজ গোল্ড। তাই আজও এই প্রিয়তম পক্ষীরাজেই রওনা দিল নীল। শহরের অন্যতম নামী ইম্পেরিয়াল হোটেলেই রিইউনিয়নের ব্যবস্থা করা হয়েছিল। নীল নিজের ইলেকট্রিক স্কুটারে করে সেই হোটেলের পার্কিংয়ে এসে দাঁড়াল। নীলের অবস্থা দেখে হোটেলের দারোয়ানরাও মুচকি হাসল, কিন্তু তাতে বিশেষ পাত্তা দিল না নীল। ফুরফুরে মনে সবে মাত্র হোটেলে প্রবেশ করতে যাচ্ছে, পিছন থেকে একটা ডাক শুনে থমকে দাঁড়ালো। আইরে, আমার জন্য একটু দাঁড়া। পেছন ফিরতেই নীলের মুখে অনাবিল হাসি ফুটে উঠল। একটা লাল রঙের মার্সিডিজ থেকে ঝাঁকড়া চুলের যে সুদর্শন ছেলেটি নেমে এসেছে, ও নীলের বন্ধু শুভ্র। নীল প্রফুল্ল মনে এগিয়ে গেল শুভ্রর দিকে। আরে ভাই, কতদিন পর তোর সঙ্গে দেখা, কেমন আছিস বল? শুভ্র চোখ দিয়ে মেপে নিল নীলকে। নীলের পোশাক সুন্দর হলেও দামের দিক থেকে শুভ্রর ধারে কাছেও যাচ্ছে না। তাই দেখে শুভ্রর চোখে স্পষ্ট কৌতুকের ছাপ প্রকাশ পেল। সে বলল, নিজেই দেখে বুঝে নে কেমন আছি। নীল খুব সহজভাবেই শুভ্রকে বলল, দেখে তো ফ্যান্টাস্টিক মনে হচ্ছে। শুভ্র একটা অহংকারী ভঙ্গিতে বলল, ওই আর কি, এই যেমন লাস্ট মান্থে এই গাড়িটা কিনলাম, বেশি না, ওই 50 লাখ পড়ল বুঝলি। অর্থ কৌলিন্য দিয়ে সম্মান কেনাতে কোনোদিনই আগ্রহী নয় নীল, কিন্তু ও বুঝতে পারল যে শুভ্র ওকে পয়সার দেমাক দেখাচ্ছে। তবে এই নীল তো একদম আলাদা। ও কি মুখ বুঝে সব সয়ে যাবে, নাকি নতুন কোনো খেলা শুরু করবে? বেশ রহস্য নিয়ে নীল শুভ্রকে বলল, তোকে একটা ম্যাজিক দেখাবো। নীল ঠিক কি করতে চাইছে শুভ্রর সাথে? কি ঘটতে চলেছে এই পার্টিতে? সোহিনীর সাথে দেখা হওয়ার পর কি হবে? নীলের সেই দ্বিতীয় শর্তটাই বা কি ছিল? আর সেই ডায়মন্ড নেকলেসটা কি পেল আদ্রিতা? শুভ্র বেশ ব্যঙ্গ করে জিজ্ঞেস করল, আজকাল ম্যাজিক দেখিয়ে পেট চালাচ্ছিস নাকি? বলেই হো হো করে হাসতে শুরু করল শুভ্র। নীল আবেগের সাথে নিজের ইলেকট্রিক স্কুটারটা দেখিয়ে বলল, তোর গাড়িটা তো দেখলাম, এবার আমার পক্ষীরাজটা দেখ। একবার চাপলেই মনে হবে খোলা আকাশে উড়ছিস, যেন পিসি সরকারের ম্যাজিক। নীলের আওয়াজে মায়া জড়িয়ে রয়েছে। শুভ্র কিছুক্ষণ হা করে নীলকে দেখল, তারপর সশব্দে হেসে উঠল। থাক বাবা, তোর ওই পক্ষীরাজ তোকেই মানায়। নীল বেশ বুঝতে পারল শুভ্র ওকে নিয়ে ব্যঙ্গ করছে। আগেও শুভ্র এমনই ছিল। লম্বা সুঠাম দেহের অধিকারী শুভ্র ছিল স্কুল কলেজের স্পোর্টস ক্যাপ্টেন। বহু মেয়ের ক্রাশও ছিল। সেই সময়ও
নীলকে নানাভাবে তাচ্ছিল্য করার সুযোগ খুঁজত শুভ্র। আজও সেই প্রবণতা ওর যায়নি। নিজের মনের ভাব প্রকাশ না করে শুভ্রর সাথে রিইউনিয়ন পার্টি হলে ঢুকে পড়ল নীল। শুভ্রর পোশাকের চাকচিক্য, ওর বড়লোকি চালে প্রায় সব বন্ধুরাই ওকে নিয়ে মাতামাতি শুরু করল। বাইরের দেখনদারি নেই বলে নীলকে যেন চিনতে পেরেও না চেনার ভান করল সবাই। আঘাত পেল নীল। অনেক প্রত্যাশা নিয়ে সে এসেছিল এখানে, তার ফেলে আসা শৈশব খুঁজে পাবে বলে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ কত পাল্টে যায়। স্কুল কলেজে এক বেঞ্চে বসা বন্ধুরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর আর যেন চিনতেও পারছে না নীলকে। আহত নীলের মনে হল আসলে এই দুনিয়ায় সবাই টাকার বশ। অবশ্য পাশাপাশি আরও একটা কথা মনে হল নীলের, এই পার্টিতে আজ যারা এসেছে পরস্পরকে দেখে এত আন্তরিকতা দেখাচ্ছে, সবটাই তো মিথ্যে। যে ভালোবাসা ওরা দেখাচ্ছে সেটা বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা নয়, স্টেটাস আর অর্থের প্রতি শো অফ মাত্র। দীর্ঘশ্বাস ফেলে নীল ভাবে, অন্তত এরা তার সাথে যে আচরণটা করছে তাতে কোনো মিথ্যে নেই। এটুকুই সান্ত্বনা। নীল পার্টি হলের কোণে একটা চেয়ারে গিয়ে বসে। ঠিক তখনই ওর মোবাইলে একটা মেসেজ আসে। সেই মেসেজটা দেখে নীলের মুখে চওড়া একটা হাসি ফুটে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে, 2 crore is credited in your bank account। নীল ফোনের স্ক্রিনে চুমু খেয়ে আপন মনেই হাসতে থাকে। নিজেকে যেন রাজার মতো মনে হচ্ছে নীলের। নীল শশাঙ্ক রায়চৌধুরীকে বলেছিল আগামী 24 ঘন্টার মধ্যে যদি 2 কোটি টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট না হয় তবে রায়চৌধুরীদের সঙ্গে হওয়া তার কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। শশাঙ্ক রায়চৌধুরী তার কথা রেখেছেন। রায়চৌধুরীরা এখন প্রায় নীলের বশেই, আর সেটা খুব ভালোভাবে বুঝতে পারে নীল। হঠাৎই একটা হইচই পড়ে যায় পার্টি হলে। নীলের হুঁশ ফেরে। সে দেখে সব বন্ধুরা হলের গেটের কাছে ভিড় করেছে। নীলের মনে প্রশ্ন জাগে, কে এসেছে? সে উঁকি ঝুঁকি মেরে কিছু লোককে সরিয়ে গেটের কাছে যেতেই দেখতে পেল সোহিনীকে। বাহ, কি অপরূপ সুন্দরী দেখাচ্ছে ওকে! কলেজ জীবনের ক্রাশকে দেখে মুগ্ধ হয়ে গেল নীল। ও ভাবল একবার কাছে গিয়ে সোহিনীর কুশল সংবাদ নেওয়া যাক। কিন্তু ঠিক তখনই শুভ্র চোখ পাকিয়ে বলা শুরু করল, এই তোরা সবাই শোন, একটা দারুণ গুড নিউজ আছে। সোহিনী, তুই বলবি না আমরা বলবো? নীল দেখে সোহিনী মিটিমিটি হাসছে। কি এমন সুখবর যার জন্য সবাই সোহিনীকে এভাবে ঘিরে ধরেছে? সোহিনী কিছু বলার আগেই শুভ্র বলল, আমাদের সোহিনী কোন কোম্পানিতে মডেলিংয়ের কন্ট্রাক্ট পেয়েছে জানিস? দ্য গ্রেট রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজ। এই শুনে সবাই হাততালি দিয়ে উঠল, অভিনন্দন জানালো সোহিনীকে। নীল কিন্তু মনে মনে মজা পাচ্ছিল। যে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আনন্দে সোহিনী এত উচ্ছ্বসিত, শুভ্র সহ বাকিরাও ওকে তেল দিতে ব্যস্ত, সেই কোম্পানিরই ভাবি সিইও শ্রীমান নীল রায়চৌধুরী। অথচ কেউ সে কথা জানে না। সোহিনী সবার প্রশংসা বেশ উপভোগ করছিল। সবাই তো পারলে সোহিনীকে মাথায় তুলে নাচে। একজন তো সোহিনীর সামনে হাত পেতে দিয়ে বলল, এখনই একটা অটোগ্রাফ দিয়ে রাখ সোহিনী, পরে তো আর নাগাল পাওয়া যাবে না। এই শুনে সবাই একচোট হেসে নিল। শুভ্র বেশ গর্বের সাথে বলল, রায়চৌধুরীদের প্রডিউস করার প্রায় সবকটা সিনেমাই কিন্তু সুপার ডুপার হিট। ওইসব মুভিতে একবার চান্স পাওয়ার পর কোনো অভিনেতাদেরই আর ফিরে তাকাতে হয়নি। তাদের ক্যারিয়ার সেট হয়ে গেছে। আমি শিওর তোর ক্ষেত্রেও তাই হবে। সোহিনী একটু অহংকারী হাসি হেসে এমন ভাব করল যেন এসব প্রশংসায় ওর কিচ্ছু আসে যায় না। ধীরে ধীরে একটা চেয়ারে এসে বসল সোহিনী। তার ঠিক উল্টো দিকের চেয়ারে গিয়ে বসল নীল। কিন্তু নীল বসার পর সোহিনী এমন ভান করল যেন ও নীলকে দেখতেই পাচ্ছে না। নীল যেন অদৃশ্য মানুষ। খারাপ লাগলেও হাসি মুখে সোহিনীর দিকে হাত বাড়িয়ে দিল নীল, অভিনন্দন জানাবে বলে।
কিন্তু সোহিনীর বোধহয় অস্বস্তি হচ্ছিল, তাই উসখুস করে সোহিনী নিজেই নীলকে বলল, সরি নীল, আমার পাশের সিটটা আমার বেস্ট ফ্রেন্ডের জন্য বুকড রয়েছে, তুই এই সিটটা ছেড়ে দিবি প্লিজ। নীল বুঝতে পারল সোহিনীও ওকে এড়িয়ে যেতে চাইছে। মনে যন্ত্রণা নিয়ে ফিরে যাচ্ছিল নীল, কিন্তু কিছুটা যেতেই ও থমকে দাঁড়ালো। মনে মনে ভাবল, এত সহজে কোনো কনক্লুশনে আসাটা কি ঠিক? আজকেই যাচাই করে নেওয়া যাবে যে টাকার গরমে সোহিনীরও কি বাকিদের মতো মাটিতে পা পড়ে না, নাকি সোহিনী এখনো আগের মতো ভালো মানুষ রয়ে গেছে। নীলের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল, নিজে বোকা সাজার ভান করে অন্যদের বোকা বানানোর বুদ্ধি। নীল এক গাল হেসে সোহিনীর কাছে ফিরে গেল এবং ক্যাবলাকান্তের মতো বলল, এ বাবা, ওই দেখো, তোমার কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা এবং শুভ্র দুজনেই তোমার ল্যাং মেরে বার কাউন্টারে বসে গল্প করছে, ওরা কি তোমার পাশে আর বসবে? নীলের এই কথা শোনার জন্য প্রস্তুত ছিল না সোহিনী। সে ভেবেছিল তার কথা শুনে নীল সুরসুর করে উঠে চলে যাবে, কিন্তু নীল উল্টে তাকেই এভাবে অপমান করল। আক্রোশে ঠিক পাল্টা অপমানটাই করতে চাইল সোহিনী। নিজের বাঁ হাতের আঙুল দিয়ে নিজের নাকটা চেপে ধরে বেশ চিৎকার করেই বলল, আসলে তোমার গায়ে ভীষণ দুর্গন্ধ নীল, আমার তাতে গা গুলিয়ে উঠছে। সোহিনীর কথা শুনে নীল যেন আকাশ থেকে পড়ল। ওকে অপদস্থ করার জন্য এ কেমন কথা বলল সোহিনী? সবার সামনে সোহিনী এভাবে ছোট করল নীলকে। আশেপাশের বন্ধুরা ব্যাপারটাতে মজা পেয়ে গিয়েছে। তারাও সোহিনীর তালে তাল মিলিয়ে নীলকে ব্যঙ্গ করতে শুরু করল। সত্যি নীলটা আর শুধরালো না। এত বড় একটা পার্টিতে আসার আগে চানটুকুও করে আসিসনি? রায়চৌধুরীদের হবু স্টারের পাশে তোকে তো ডাস্টবিন লাগছে রে নীল। এই শুনে নীলের ক্লাসমেটরা সবাই হো হো করে হাসতে শুরু করল। কেউ আবার বলল, আরে বেচারাটাকে দিন মজুরি খাটতে হয়, দেখ না, জামা কাপড়ে ওর চেহারায় কোনো জৌলুস নেই, পরিশ্রমের কাজ করলে গায়ে তো ঘামের দুর্গন্ধ হবেই। সোহিনীর বেশ মজা লাগছিল, নিজের অপমানের আচ্ছা বদলা নিতে পেরেছে সে। নীলের বাকি বন্ধুরাও সোহিনীকেই সাপোর্ট করল। নীল, তুই এখান থেকে সর তো, সোহিনী সবে নিজের উজ্জ্বল ভবিষ্যতের পথে পা রাখছে, তোর মতো আনলাকি পার্সনের সঙ্গ ওর জীবনে ব্যাড লাক নিয়ে আসবে। যা যা এখান থেকে ভাগ। নীল স্তব্ধ হয়ে গিয়েছিল তার বন্ধুদের আচরণ দেখে। নীলের পোশাকে চাকচিক্যের অভাব, তাই তার বন্ধুরা তাকে এইভাবে তাচ্ছিল্য করছে, হেনস্থা করছে, এমনটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। সে এতটাই আহত বিস্মিত ছিল যে প্রতিবাদ করার ভাষাটুকুও খুঁজে পাচ্ছিল না। মাথা নিচু করে চলে যাচ্ছিল নীল। হঠাৎই একজন এসে নীলের হাতটা ধরল এবং ভিড়ের বাইরে টেনে নিয়ে গেল তাকে। নীল সেই মুহূর্তেই বুঝতে পারল এটা তার স্কুল ও কলেজ জীবনের সব থেকে কাছের বন্ধু মিহির। কারণ এই কাজটা মিহির আজীবনই করে এসেছে। আজও মিহির নীলকে পার্টি হলের একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে অভিযোগের গলায় বলল, হ্যাঁ রে, বিয়ে করেও তোর সোহিনীর জন্য প্রেম গেল না? ফালতু চারটে খিস্তি খাওয়ার জন্য কেন ওর পেছনে ঘুরঘুর করছিস? প্রেম যে কাঁঠালের আঠা, আরে লাগলে পরে ছাড়ে না। গানটা গাইতে গাইতে দু হাত বাড়িয়ে শাহরুখ খানের পোজে দাঁড়ালো নীল। আর সেই মুহূর্তেই অট্ট হাসি হেসে মিহির এবং নীল একে অপরকে জড়িয়ে ধরল। চিয়ার্স! কাচের গ্লাসে গ্লাস ঠেকিয়ে ড্রিঙ্কসে চুমুক দিয়ে দুই বন্ধু পুরনো দিনের গল্পে ডুব দিল। স্কুল থেকেই মিহির আর নীল ছিল অভিন্ন সত্তা। কলেজ জীবনে সেটা গিয়ে আরও মজবুত হয়ে গিয়েছিল। পাড়ার মোড়ে মারপিট থেকে শুরু করে টিচারের বকুনি, সব রকম বিপদ থেকে মিহিরই নীলকে বাঁচিয়ে আনত। আবার মেয়ে পটানোর হেল্প থেকে শুরু করে পরীক্ষার হলে টুকলি পাচার, নীলও মিহিরের জন্য জীবন দিয়ে দিতেও পিছপা হতো না। নীল মনে মনে এইটুকু ভেবে স্বস্তি পেল যে বাকিরা পাল্টে গেলেও
মিহির অন্তত আগের মতোই রয়েছে। ওদের বন্ধুত্ব আজও অটুট আছে দেখে নীল মনে মনে খুশি হলো। ওদিকে পার্টি ক্রমেই রঙিন হয়ে উঠছিল। লাঞ্চের আগেই প্রায় সবাই নেশায় ডুবে গিয়েছিল। এক এক দিক থেকে এক এক রকম বায়নাক্কা কানে আসছিল। কেউ কলেজের মতো গিটার বাজিয়ে গান গাইতে চাইছে, কেউ আবার আগের মতো ক্যারম পেটাতে চাইছে, কেউ আবার মাটন বিরিয়ানি এবং চিকেন চাপে মন দিয়েছে। এরই মধ্যে শুভ্র উঠে গিয়ে সোহিনীর হাতটা ধরে বলল, সোহিনী, তুই আজ বাদে কাল স্টার হতে চলেছিস, তো আজ আমাদের জন্য একটা স্টার পারফরমেন্স হয়ে যাক। কলেজের ফ্রেশার্স বা সোশ্যালে তো হেভি নাচ করতিস, প্লিজ সোহিনী। সোহিনী লাজুকভাবে প্রথমে না না করলেও সবার উৎসাহ দেখে ও আর নিজেকে আটকাতে পারল না। সোহিনীও ভালোই নেশা করেছে। স্টেজে ওঠার পর যেই না সোহিনী কোমর দোলালো, অমনি ছেলেদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি হলো। নিজের হাতেই চুলের বাঁধনটা তুলে দিল সোহিনী। মায়াবী চোখে সোহিনী হয়ে উঠল মোহময়ী। না চাইলেও বারবার সেদিকে চোখ চলে যাচ্ছিল নীলের। এমন সময় মিহির একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বেশ নাটকীয় ভঙ্গিতে বলল, হায় ভাই নীল, তোকে আর কি দোষ দেব? এমন একটা সুন্দরী গার্লফ্রেন্ড যদি আমার থাকতো, জীবনটা সার্থক হয়ে যেত রে। অবাক চোখে নীল মিহিরের দিকে তাকালো। বেটা, শেষে কিনা তুইও? তারপর মিহির আর নীল দুজনেই হো হো করে হেসে উঠল। নীল আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওর পকেটের ফোনটা বেজে উঠল। ফোনটা বের করেই চমকে উঠল নীল। কার ফোন? যা দেখে চমকালো নীল। সোহিনীর প্রতি কি নীল আবার আকৃষ্ট হচ্ছে? এবার কি কোনো ত্রিকোণ প্রেমের গল্প শুরু হতে চলেছে আদ্রিতা, নীল এবং সোহিনীর মধ্যে? তাহলে কি আদ্রিতার ফ্যামিলি গেট টুগেদারে কোনো বিশাল ঝড় অপেক্ষা করে রয়েছে? নীল দেখল ওর ফোনে আদ্রিতার নাম ভেসে উঠেছে। অসময়ে আদ্রিতার ফোন দেখে বুক কেঁপে উঠল নীলের। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করতে যাবে, কিন্তু তার আগেই বন্ধুদের কাছে হাসির খোরাক হয়ে গেল নীল। যেমন মান্ধাতার আমলের ফোন, তেমনই প্যান প্যানে সলিল চৌধুরীর গানের রিংটোন। সত্যি বাবা, টাইম মেশিনে চেপে ভুল করে আমাদের সময় চলে এসেছিস রে নীল। আবারও হাসির রোল উঠল, আর এই হাসি ঠাট্টাতেই আদ্রিতার ফোনটা গেল কেটে। কিন্তু আশ্চর্য ব্যাপার, নীলের মাথা গরম হলো না। নিজের ফোনের স্ক্রিনটার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকলো সে। আদ্রিতা একটি মেসেজ পাঠিয়েছে, ফ্রি হয়ে কল করো। এভাবে আগে কখনো আদ্রিতা বলেনি নীলকে। তাহলে কি আদ্রিতার মনে নীলের জন্য জায়গা তৈরি হচ্ছে? নীল আশা নিয়ে কলব্যাক করল, কিন্তু ওপাশ থেকে আদ্রিতার সেই চেনা ঝাঁঝালো আওয়াজই শুনতে পেল নীল। কোন রাজকার্য করছো যে ফোন তুলতে দেরি হলো? যেটা করতে বলেছিলাম সেটা হয়েছে? ভুলে যেও না, আজকে সন্ধ্যের ফ্যামিলি গেট টুগেদারে তোমাকে কিন্তু সভ্য হয়ে আসতে হবে। দয়া করে নিজের ওই হাড় হাবাতে লুকটা নিয়ে যেন উপস্থিত হয়েও না। তোমার জন্য আমি আর অন্যের কাছে হাসির খোরাক হতে রাজি নই, কথাটা যেন মাথায় থাকে। কোনো উত্তর না শুনেই ফোনটা কেটে দিল আদ্রিতা। অনেক আশা নিয়ে নীল ফোনটা করেছিল, কিন্তু ফলাফল একই পেল সে। ফ্যামিলি গেট টুগেদারে যাওয়ার জন্য আদ্রিতাও ওর কাজগুলো তাড়াতাড়ি গুটিয়ে নিয়েছিল। বাড়ি ফিরে বিকেলের পার্টির প্রস্তুতি নিতে হবে। সবে অফিস থেকে বের হতে যাবে এমন সময় একজন স্টাফ এসে বলল, ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। অবাক হয়ে আদ্রিতা বলে, আমার সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? স্টাফ দুদিকে মাথা নাড়িয়ে বলল, না ম্যাডাম, এনাকে আগে কখনো দেখিনি, তবে বলছেন আপনার সঙ্গে খুব আর্জেন্ট দরকার। আদ্রিতা খানিক অবাক হল। হঠাৎ কে এলো ওর সাথে দেখা করতে? ঠিক আছে, পাঠিয়ে দাও, আদ্রিতা বলল। ওদিকে রিইউনিয়ন পার্টিও শেষ হতে চলেছে।
যাওয়ার আগে সবাই সবাইকে জড়িয়ে ধরে বলল খুব শিগগিরই তারা আবারও একটা রিইউনিয়ন করবে। আবারও কিছু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সবাই সবাইকে বিদায় জানাতে আরম্ভ করল। সোহিনী বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই অনেক বন্ধুরাই ওকে নিজের গাড়িতে এগিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে লাগলো। তাতে সবার প্রথমে নাম লিখিয়েছিল শুভ্র, কিন্তু মাতাল সোহিনী সবাইকে রিফিউজ করে বলল, সো সরি গাইজ, আই হ্যাভ মাই ওন কার, সো এক্সকিউজ মি। সোহিনী সকলকে হতাশ করে নিজের ইম্পোর্টেড গাড়িতে ধুলো উড়িয়ে চলে গেল। শুধু যাওয়ার আগে একবার নীলের দিকে তাকালো। কেন তাকালো তা নীলও বুঝতে পারল না। সোহিনী চলে যেতেই নীলের মনে পড়ল আদ্রিতার কথাগুলো। সত্যি এখনও সেনবাড়ির গেট টুগেদারে পরে যাওয়ার মতো পোশাক কেনা হয়নি তার। বিন্দু মাত্র সময় নষ্ট না করে মিহিরের সাথে নাম্বার এক্সচেঞ্জ করে দ্রুত বেরিয়ে পড়ল নীল। ওদিকে কিছুক্ষণ পরই একজন কালো স্যুট পরা ভদ্রলোক আদ্রিতার কেবিনে এলেন। চেহারা দেখে বলে দিতে হয় না যে বেশ সম্ভ্রান্ত বংশের মানুষ। তার হাতে একটা গিফট প্যাক। আদ্রিতা ভ্রু তুলে বলল, বলুন কি ব্যাপারে কথা বলতে চান। ভদ্রলোক খুব বিনীতভাবে সেই গিফট বক্সটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বললেন, ম্যাডাম, এটা আমাদের বস আপনার জন্য পাঠিয়েছেন। আদ্রিতা অবাক হয়ে বলল, আপনাদের বস কে বলুন তো, আর এতে কি রয়েছে? লোকটি একটু হেসে বললেন, বস বলেছেন এই বক্সটি খুলে দেখলেই আপনি ওনার পরিচয় বুঝতে পারবেন। আদ্রিতা সত্যি বুঝতে পারছিল না এমন একটা গিফট বক্স ওকে কে পাঠাতে পারে। নেওয়াটা আদৌ উচিত হবে কিনা তাও বুঝে উঠতে পারছিল না। একটু ইতস্তত করে অবশেষে বক্সটা হাতে নিল আদ্রিতা। ভদ্রলোক আদ্রিতাকে অভিবাদন করে চলে গেলেন। কিন্তু আদ্রিতার মনের ভিতর তখন হাজারো প্রশ্নের ঝড়। কে পাঠালো এই অদ্ভুত উপহার? কি আছে এতে? আদ্রিতার কথা রাখতে নীল শপিং মলে গেল ঠিকই, কিন্তু দামি দামি পাঞ্জাবিগুলোর মধ্যে কোনোটাই ওর তেমন পছন্দ হলো না। কোনোটার রং পছন্দ হয়, নয়তো কোনোটার ফিটিংস। কোনোটার ডিজাইন পছন্দ হয় তো মনে প্রশ্ন জাগে যে আদ্রিতার ভালো লাগবে কিনা। বেশ কিছুক্ষণ এইসব বাছাবাছি করার পর নীল রীতিমতো বিরক্ত হয়ে উঠল। কি ঝকমারি কাজ রে বাবা! অবশেষে সে ফোন করল তার পার্সোনাল সেক্রেটারিকে। রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের কর্ণধার শশাঙ্ক রায়চৌধুরী এরই মধ্যে কোম্পানির ভাবি সিইও নীল রায়চৌধুরীর জন্য একজন পার্সোনাল সেক্রেটারির ব্যবস্থা করেছেন। একে একে এক বিলাসবহুল জীবনযাপনের জন্য ঠিক যা যা প্রয়োজন সেই সব কিছু হাতের মুঠোয় এসে যাচ্ছে নীলের। ওর চির অভ্যস্ত পৃথিবীটা যেন একটু একটু করে পাল্টে যাচ্ছিল। নীলের পার্সোনাল সেক্রেটারিটিও বেশ করিতকর্মা। খুব তাড়াতাড়ি সে নীলের জন্য একটা সুন্দর সিল্কের পাজামা পাঞ্জাবি বেছে ফেলল, যার রংটাও সুন্দর, আবার ফিটিংও সেরা। ট্রায়াল রুমে নিজেকে আয়নায় দেখে নীলের মনে হলো এটা আদ্রিতার নিশ্চয়ই পছন্দ হবে। জামা কাপড় কেনা হলে নীল রওনা হলো বাড়ির পথে। গিফট বক্সটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসেছিল আদ্রিতা। একদিকে অদম্য কৌতূহল, অন্যদিকে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল ওর। অবশেষে অস্বস্তিটাকে দমন করে আদ্রিতা গিফট বক্সটা খুলে ফেলল। আর বক্সটা খোলার সঙ্গে সঙ্গে আদ্রিতার চোখ ধাঁধিয়ে গেল হীরের ঝলকানিতে। পাশে দাঁড়ানো দুজন স্টাফ হারটা দেখে আর নিজেদের সংবরণ করতে পারল না। তাদের মুখ দিয়ে বেরিয়ে এলো, ওহ মাই গড, এটা তো ড্রিম লাভার্স নেকলেস। ভারতবর্ষে মাত্র 10 জন মানুষের কাছে এই নেকলেস রয়েছে। সেই লিস্টে ম্যাডামের নামটাও জুড়ে গেল। ম্যাডামের বয়ফ্রেন্ড কি দারুণ একটা উপহার দিয়েছেন। আদ্রিতা স্টাফ দুজনের দিকে এমনভাবে তাকালো যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। তারা তড়িঘড়ি সেখান থেকে দৌড়ে পালালো। কিন্তু আদ্রিতার তখনও বিস্ময়ের ঘোর কাটেনি। তার ছোটবেলা থেকেই স্বপ্ন একদিন সে এমন একটা নেকলেস কিনবে। আজ সেই স্বপ্ন পূরণ হলো, কিন্তু তবুও আদ্রিতা স্বস্তি পাচ্ছে না।
খুব ভালো করেই বুঝতে পারল যে এই নেকলেসটির প্রতিটি হীরেই আসল এবং ভীষণ রেয়ার, আর তাই কোনো সাধারণ মানুষের পক্ষে এটা কেনা সম্ভব নয়। তার মানে কি বিজনই তাকে এই নেকলেসটা উপহার দিল? নীলের সাথে সকালের বাকবিতণ্ডায় বিজনের খুবই ইগো হার্ট হয়েছে, আর সেই কারণেই বিজন নিজের সর্বস্ব সঞ্চিত অর্থ খরচ করে এই ড্রিম লাভার নেকলেস কিনেছে তার জন্য। আদ্রিতার গাড়িটা হাইওয়ে ধরে দ্রুত ছুটেছে বাড়ির পথে। গাড়িতে বসে আদ্রিতা শুধুমাত্র বিজনের কথাই ভাবতে থাকল। বিজন তার সর্বস্ব বাজি রেখেছে আদ্রিতার ভালো লাগার ড্রিম লাভার নেকলেস কেনার জন্য। বিজনের জন্য তার মনে একটা হালকা ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ল। ডায়মন্ড নেকলেসে হাত বুলিয়ে আদ্রিতা ভাবল, আজকের বিকেলের গেট টুগেদারে সে এই হারটাই পরবে। এই হারটা পরেই সবার নজর কাড়বে ও। সেন পরিবারের কারো কাছেই এত দামি হার নেই। পরিবারের সবার কাছে ওর সম্মান বহু গুণে বেড়ে যাবে আজ। নীল যখন বাড়ি ফিরে নিজের ঘরে এলো, তার একটু আগেই আদ্রিতা ফিরেছে। ঘরে ঢোকার মুখেই আদ্রিতার দিকে নজর গেল নীলের। একটা সিঁদুর রঙা বালুচুরি শাড়িতে যেন অপরূপা লাগছে আদ্রিতাকে। আয়নার সামনে দাঁড়িয়ে আদ্রিতা নিজের গলার হারে এক রাস মুগ্ধতা নিয়ে হাত বোলাচ্ছিল। নীল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিতার প্রতিবিম্বের দিকে। আয়নাতে নীলের প্রতিচ্ছবি দেখে আদ্রিতার মুখে বিরক্তির চিহ্ন ফুটে উঠল। বেচারি আদ্রিতা জানেও না, যেই নীলের প্রতি এতখানি বিরক্তি তার, সেই নীলই তাকে তার পছন্দের ড্রিম লাভার নেকলেস উপহার দিয়েছে। আদ্রিতা তো ভাবছিল এই নেকলেস বিজনের উপহার। নীলকে দেখে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল আদ্রিতা। কিন্তু নীলের মনে কোনো দুঃখ নেই, কারণ এই প্রথম ও আদ্রিতাকে কিছু একটা উপহার দিয়েছে। সেই উপহার পেয়ে আজ আদ্রিতা ভীষণ খুশি, তাই নীলের মনও উৎফুল্ল। নীলই গাড়ি চালিয়ে আদ্রিতা এবং চিত্রাকে নিয়ে পৌঁছে গেল সেন ম্যানসনের সামনে। ততক্ষণে দামি দামি গাড়ির লাইন পড়ে গেছে সেখানে। মনে হচ্ছে যেন গাড়ির মেলা বসেছে। আদ্রিতা আর চিত্রা গাড়ি থেকে নেমে গটগট করে এগিয়ে গেল সেন ম্যানসনের প্রবেশদ্বারের দিকে। যথারীতি পার্কিংয়ে গাড়ি পার্ক করে পিছন পিছন আসতে লাগলো নীল। আদ্রিতার অপূর্ব সৌন্দর্য অনেকেরই মনোযোগ আকর্ষণ করল। কিছু লোক প্রশংসার আর কিছু লোক ঈর্ষার চোখে আদ্রিতাকে দেখতে লাগল। চিত্রাও খুব সুন্দর করে সেজেছে। কে বলবে চিত্রা আর আদ্রিতা মা মেয়ে? ওদের দুই বোন বললেও চলে। সেন ম্যানসনে প্রবেশ করতেই সবার নজর কেড়ে নিল আদ্রিতা। কিন্তু কেউই নীলকে খুব একটা পাত্তা দিল না। নীল যেন এক অবাঞ্ছিত অতিথি। আসলে চিত্রা এবং আদ্রিতা যদি নীলকে সেই মর্যাদা দিত, তাহলে বাকিরাও নীলের সাথে দুর্ব্যবহার করতে সাহস পেত না। অবশ্য নীল এতে অভ্যস্ত। সে চিত্রা আর আদ্রিতাকে ফলো করে সেন ম্যানসনে প্রবেশ করার জন্য পা বাড়ালো। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা অতি পরিচিত গলার ডাক শুনতে পেল সে। দাঁড়াও। চমকে তাকালো নীল। কার কণ্ঠস্বর শুনে এমন চমকালো নীল? সেন পরিবারের ফ্যামিলি গেট টুগেদারে কি কোনো অঘটন ঘটতে চলেছে? আজ রাতে কি কোনো নতুন টুইস্ট ঘটতে চলেছে আদ্রিতা এবং নীলের সম্পর্কে? দাঁড়াও। কথাটা শুনে পিছনে তাকাতেই এক রাশ বিতৃষ্ণা জন্মালো নীলের মুখে। সেন পরিবারের প্রায় সব অনুষ্ঠানেই এই কণ্ঠস্বরের অধিকারী লোকটি নীলকে অপদস্থ করেছে। এই মানুষটি হচ্ছেন আদ্রিতার কাকা নবীন সেন। সেন পরিবারের সবচেয়ে ধনী ব্যক্তি এই নবীন সেন ইতালির বাসিন্দা। সেখানেই ওনার টেক্সটাইলের বিরাট ব্যবসা রয়েছে, আর সেই নিয়ে তার অহংকারেরও শেষ নেই। শুধু যে নিজের সম্পদ নিয়ে উনি অহংকার করেন তা নয়, অপরকে ছোট করায় তার জুড়ি মেলা ভার। বিশেষত নীলকে ভর্ৎসনা করার যেন একটা আলাদাই উৎসাহ খুঁজে পান তিনি। নীলও সেটা খুব ভালো করে বোঝে। নবীন কাকা দেখনদারি হাসি নিয়ে
নীলের কাঁধে হাত রেখে বেশ ব্যঙ্গ করেই বললেন, কি ব্যাপার নীল, আজকে তো তোমাকে দিব্যি দেখাচ্ছে, সেই আগের চাকর বাকর গোছের ভাবটা আর নেই। তা এই পাঞ্জাবিটা কত দিয়ে কিনলে? কোথাও সেল চলছিল বুঝি? ও, এইবার বুঝেছি, সেদিন গাড়ি করে গড়িয়াহাটের পাশ দিয়ে যাওয়ার সময় একটা দোকানে এই পাঞ্জাবিটা দেখেছিলাম বটে, সেখান থেকেই কিনেছো তুমি? দোকানদারেরাও দয়া করছে, তাই তোমাকে ওটা দান করেছে। চিত্রা রাগত চোখে নীলের দিকে তাকালো, যেন সবটা ওরই দোষ। তারপরই গটগট করে হেঁটে গিয়ে একটু দূরের একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। ভীষণ খারাপ লাগছিল আদ্রিতার নীলকে এইভাবে অপদস্থ হতে দেখে। মনে মনে সেও ভাবছিল, নীলকে তো সে 10,000 টাকা দিয়েছিল নতুন জামা কাপড় কেনার জন্য, তাহলে কি নীল টাকা বাঁচানোর জন্য সত্যি সত্যি গড়িয়াহাটের ফুটপাত থেকে এই পাঞ্জাবিটা কিনল? নিজের উপর রাগ হচ্ছিল আদ্রিতার। এর চেয়ে নিজে কিছু একটা কিনে দিলে ভালো হতো। কেন যে সে এই অপদার্থটার উপর ভরসা করতে গেল? ভেবেছিল এবার অন্তত মান রক্ষা হবে, কিন্তু এবারেও মুখ ডোবালো নীল। নীলকে নিয়ে হাসি ঠাট্টা শেষ হওয়ার পর এবার নবীন কাকার আক্রমণের পালা আদ্রিতাকে। বিরস বদনে আদ্রিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে নবীন কাকা ওর কাছে এলেন এবং আপাদমস্তক জরিপ করে বললেন, এ কি আদ্রিতা, নীল না হয় একটা ভিখারি বাড়ির ছেলে, কিন্তু তুমি তো সেন বাড়ির মেয়ে, ছোট থেকেই বড়লোকির মধ্যে মানুষ হয়েছ, তবে তোমার এমন দশা কেন? আদ্রিতা বুঝতে পারে না কোন দিক থেকে আক্রমণটা করতে চলেছেন নবীন কাকা। সে একটু অপ্রস্তুতভাবে গলার হারে শাড়িতে হাত বোলায়। মুখ বেঁকিয়ে নবীন কাকা বললেন, টেক্সটাইলের বিজনেস করি, কাপড় দেখেই তার মূল্য বুঝে যাই। তোমার শাড়িটা খুব বেশি হলে 15,000 হবে কি, তাই তো? ছি ছি ছি, সেন ম্যানসনে পার্টি আর তুমি সেখানে এত সস্তার একটা শাড়ি পরে চলে এসেছো, আমি তো ভাবতেই পারছি না। আমাকে দেখো, স্পেশালি আজকের অনুষ্ঠানের জন্য আমার ইটালিয়ান ডিজাইনারকে দিয়ে এই স্পেশাল স্যুটটা বানিয়েছি। হ্যাঁ, 5 লাখ পড়লো, তবে সে পড়ুক, পারিবারিক অনুষ্ঠানের কাছে এই টাকা তো নস্যি, আমার কাছে আবার ফ্যামিলি ফার্স্ট। আশেপাশে থাকা সকলের মধ্যে একটা বিস্ময়পূর্ণ গুঞ্জন শোনা গেল। 5 লাখ টাকার স্যুট, তাও আবার ইটালিয়ান ডিজাইনারকে দিয়ে? বাপরে, এটা ভাবাই যায় না। নবীন কাকা মনে মনে বেশ আনন্দ পাচ্ছিলেন। উনি সারাক্ষণই লাইমলাইটে থাকতে চান। হয় সকলে ওনার প্রশংসা করবে, না হয় ওনার ঐশ্বর্যকে ঈর্ষা করবে। একটা পরিতৃপ্তির হাসি ফুটে উঠল নবীন কাকার মুখে। জোর গলায় মিথ্যে বললেও তা সত্যির মতোই শোনায়, এবং সেই পদ্ধতিতে সবাইকে বোকা বানানোর এই খেলাটা তার প্রিয় ট্যাকটিক্স। অন্যদিকে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল আদ্রিতার। চোখের কোণ চকচক করছে। পরিবারের এই টক্সিক দেখনদারিতে পাল্লা দিতে দিতে সে যেন ক্লান্ত। এতক্ষণ নীলের মুখে মিটিমিটি হাসি ছিল, কিন্তু এবার তারও মুখ শুকিয়ে গেল। আসলে নিজের অপমান সে মেনে নিতে পারলেও তার স্ত্রী আদ্রিতাকে কেউ কিছু বললে সেটা সে একেবারেই সহ্য করতে পারে না। আদ্রিতার মুখের দিকে তাকালো নীল। চিবুক বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। আদ্রিতার ম্রিয়মান মুখ দেখে নীলের চোয়াল শক্ত হয়ে গেল। নীল এগিয়ে গেল নবীন কাকার দিকে। যেভাবে পার্টির একদম শুরুতেই নীলের ঘাড়ে হাত রেখে কথা বলেছিলেন নবীন কাকা, ঠিক সেভাবেই নবীন কাকার ঘাড়ে হাত রাখল নীল। তারপর একটু মজার সুরে বলল, এত তাড়াতাড়ি আদ্রিতার পোশাকের সম্পর্কে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন নবীন কাকা? নবীন কাকা ঝটকা মেরে নীলের হাতটা নিজের ঘাড় থেকে সরিয়ে দিয়ে বললেন, এ কি অসভ্যতা! সামান্য সভ্যতা ভব্যতা জ্ঞানটুকু তোমার নেই? ভুলে যেও না, আমি আদ্রিতার কাকা, তোমার বন্ধু না। তারপর হাত দিয়ে স্যুটটাকে ঝাড়তে লাগলেন, যেন নীলের হাত লেগে তার স্যুটটা নোংরা হয়ে গিয়েছে। নীল তা দেখেই অট্ট হাসি হেসে উঠল। নবীন কাকা সহ বাকি সকলেই অবাক। নীল বলল, এই কারণেই আমার আদ্রিতা পোশাকের পিছনে খরচ করা পছন্দ করে না। এই দেখুন না, আপনার 5 লাখ টাকার স্যুট আমার হাত লেগে এক্ষুনি নোংরা হয়ে যাচ্ছিল। আমার আদ্রিতা তেমন জিনিস পরতে পছন্দ করে,
যাতে কারো হাত লেগে নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। কাকা, আপনি আপনার ভাইজির গলার দিকে ভালো করে তাকিয়ে দেখেননি, তাহলেই দেখতে পাবেন আদ্রিতার গলায় আজকে যে হারটা শোভা পাচ্ছে এটা ড্রিম লাভার নেকলেস। চমকে গিয়ে নবীন কাকা আদ্রিতার গলার দিকে তাকালেন। এতক্ষণ সত্যিই আদ্রিতাকে কোণঠাসা করার হিংস্র আনন্দে গলার দিকটা খেয়ালই করেননি নবীন কাকা। এখন আদ্রিতার গলার দিকে তাকিয়ে তার মুখে বিচিত্র ভাব দেখা গেল। প্রথমে বিস্ময়, তারপর অবিশ্বাস, শেষে সাংঘাতিক ঈর্ষা। চোখ দুটো চকচক করে উঠল। পার্টি হলে উপস্থিত সেন পরিবারের বাকি সদস্যরা সকলেই নীলের কথায় চমকে তাকিয়েছে আদ্রিতার গলার দিকে। সত্যিই তো, আদ্রিতার গলায় যে নেকলেসটা রয়েছে সেটা তো ড্রিম লাভার নেকলেস। সারা ভারতবর্ষে যে নেকলেস মাত্র 10 জন মহিলার কাছে রয়েছে, তারই একটা এখন শোভা পাচ্ছে আদ্রিতার গলায়। ধনী পরিবারের প্রতিটি মহিলার স্বপ্ন এই ড্রিম লাভার নেকলেস, কিন্তু পেয়েছে আদ্রিতা। আদ্রিতার মলিন বিষণ্ণ মুখে এতক্ষণে হাসি ফুটে উঠল। এক মুহূর্তের মধ্যেই পার্টির মধ্যমণি হয়ে উঠল আদ্রিতা, তার মুখে বিজয়ীর হাসি। এইভাবে যে হেরে যেতে হবে এটা নবীন কাকা ভাবতেও পারেননি। মুখ বিকৃত করে নবীন কাকা বললেন, ড্রিম লাভার নেকলেস না ছাই, এত টাকা তোমাদের কাছে এলো কোথা থেকে শুনি? নিশ্চয়ই ওই নেকলেস নকল। এটা কিন্তু নবীন কাকা একেবারেই আক্রোশের বশে বলেছিলেন। তিনি ওই নেকলেসটার দিকে এক ঝলক তাকিয়েই পরিষ্কার বুঝতে পেরেছিলেন ওটা সত্যিই ড্রিম লাভার নেকলেস। নীল এবার কাঁধ ঝাঁকিয়ে বলল, সে আপনার বিশ্বাস করতে হয় করুন, না হলে করবেন না। আপনার বিশ্বাস অবিশ্বাসের ওপর তো আর হীরের দাম কমে যাবে না। আর হ্যাঁ, জীবনে টাকার থেকে মুখ তুললে দেখতে পাবেন ভালোবাসা বলেও একটা বস্তু রয়েছে। আদ্রিতা বিস্মিত চোখে দেখছিল নীলকে। কেমন একটা প্রোটেক্টিভ হাজব্যান্ডের মতো আদ্রিতার জন্য দুনিয়ার সাথে লড়ে যাচ্ছিল নীল। অজান্তেই আদ্রিতার চোখে একটা ভালো লাগাও জন্মাচ্ছিল। বেশ একটা জোরালো মতবিরোধ শুরু হয়ে যাচ্ছিল নীল এবং নবীনের মধ্যে। নবীনকে কখনো কেউ এভাবে কিচ্ছু বলার সাহস পায়নি। নীলের স্পর্ধা দেখে সবাই অবাক। চিত্রা এবার নিজের সিট ছেড়ে এগিয়ে এসে নীলকে একটু ধমক দিয়েই বলে, আহ নীল, চুপ করো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? তারপর একটু বিগলিত হাসি হেসে নবীন সেনের দিকে ফিরে বলল, কিছু মনে করো না নবীন, নীল ছেলে মানুষ, একটু শর্ট টেম্পার, কখন কাকে কি বলে ফেলে, ও তো তোমার চেয়ে অনেক ছোট, ক্ষমা ঘেন্না করে দিও। নবীন অপমানে লাল হয়ে বললেন, থাক বৌদি, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। অপ্রস্তুত মুখে কথা ঘোরানোর জন্য চিত্রা বলল, ইয়ে মানে কাবেরী আর তোমার মেয়ে স্নিগ্ধা কেমন আছে? নবীন সেন এত সহজে ছাড়ার পাত্র নন। উন্নাসিক ভঙ্গিতে তাচ্ছিল্যের হাসি হেসে নবীন বললেন, খারাপ থাকতে যাবে কেন, খুব ভালো আছে। ওরা এখন ইতালিতে, আসছে বছরই স্নিগ্ধার বিয়ে। জামাই আমার আমেরিকার সেটেলড ডাক্তার, যার তার কাছে তো আর মেয়ে গছিয়ে দিতে পারি না। বংশের সম্মানটা তো নিজেদেরকেই ধরে রাখতে হবে। চিত্রার কাছে ব্যাপারটা যেন হলো গাল বাড়িয়ে চড় খাওয়ার মতো। নীলকে নিয়ে বরাবরই তাকে কথা শুনতে হতো, কিন্তু আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। নবীনের কথাগুলো শুনে চিত্রার মুখ শুকিয়ে গেল। যতটুকু ভালো লাগা আদ্রিতার মনে জন্মেছিল, মায়ের ম্লান মুখ দেখে তা কর্পূরের মতো উবে গেল। রাগের বশে নীলের পাঞ্জাবিটা খামচে ধরল আদ্রিতা। ওর চোখে মুখে আক্রোশ এবং ঘেন্না। নীলও চমকে উঠল আদ্রিতাকে দেখে। এবারেও কি আদ্রিতা তাকেই ভুল বুঝল? আদ্রিতা এবং নীলের মধ্যে যতটুকু অভিমানের বরফ গলছিল তা কি আবারও জমে কঠিন হয়ে যাবে? দুজনের জীবনে কি ভালোবাসা ধরা দেবে, নাকি এই প্রতিপত্তির প্রতিযোগিতার কালো অভিশাপ গ্রাস করবে ওদের দুজনকে? সম্পূর্ণ গল্পটি জানতে এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন, লিঙ্কটি বর্ণনায় রয়েছে।